কি গো বৌদি, পাড়ার সবাই গোপাল দাদার বউ দেখতে বেরিয়েছে, আর তুমি কি না বাড়িতে বসে শীতল পাটি বুনছো? তুই কখন এলি রে ননি? কাজের মধ্যে এমন মন দিয়েছিলাম, তোর আশা আমি খেয়ালই করিনি। আয় বোন, বস, এইখানটায় বস। পাড়ার সবাই তো গোপাল দাদার বাড়িতে ভিমড়ি খেয়ে পড়েছে শুনলাম। কেন রে ননি? গোপাল দাদা বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে শুনলাম, তাই তো সবাই নতুন বউ দেখতে গোপাল দাদার বাড়ির পানে ছুটছে। মানুষের আধিক্যতা দেখলে আর বাঁচি না। বিয়ে করে আনছে ভালো কথা, তাই বলে এমন ঘটা করে নতুন বউ দেখতে যাওয়ার কি আছে শুনি? আমিও তো নতুন বউ দেখতে যাব, পথে ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে যাই, তাই তো তোমায় ডাকতে চলে এলাম বৌদি। কি আছে নতুন বউয়ের মাঝে বুঝি না বাবা। কেন, দুদিন বাদে গাঁয়ের ওই কুয়োতেই তো জল নিতে আসবে, তখন তো এমনিতেই সবাই দেখতে পাবে নাকি? সেই পর্যন্ত আমরা অপেক্ষা কেন করব বৌদি? নতুন বউ আসছে যখন, তখন একবার গিয়ে দেখে তো আসি তার সাজগোজ কেমন। বুঝতে পেরেছি, তুই আমাকে না নিয়ে এখান থেকে নড়বি না, তাই তো? আমাকে নিয়ে যাবার ফোন দিয়ে তো এসেছিস এখানে। তা নতুন বউ কি এখনো বাড়িতে এসেছে? না, তবে শুনলাম বিকেখানে। তা তোরা নতুন বউ দেখতে এসেছিস বুঝি? হ্যাঁ গো জেঠিমা, নতুন বউ কি এখনো আসেনি গো? না রে ননি, গোপাল তো বলেছিল বিকেল নাগাদ বউ নিয়ে চলে আসবে, তা এখনো এলো না কেন কে জানে। আর এদিকে ননি আমাকে পাগল করে দিয়েছে নতুন বউ দেখতে আসার জন্য। দেখলি তো ননি, এখনো বউই আসেনি। এখন চল, ও পাড়া থেকে ঘুরে আসি একবার, যাবার পথে গোপালের বউ দেখে যাব। এসেছিস যখন নতুন বউ দেখে তবেই যাবি। আমার সাথে একটু কাজে হাত লাগাতো তোরা। আয় আমার সাথে, উঠোনে একটু আলপনা এঁকে দে। এসে দাঁড়াতে পারলাম না, অমনি কাজের হুকুম দিয়ে ফেললো। এসেও তো মহা ঝামেলায় পড়লাম বাবা। কি রে ননি, কাজের কথা শুনে তোর মুখটা অমন বায়ুশূন্য বেলুনের মতো চুপসে গেল কেন রে? কই চুপসে গেছে, কি যে বলো না বৌদি। তুই যে কামচোরা সেটা তোর মুখ দেখলেই বোঝা যায় রে ননি। আর তোর ব্যাপারে আমার থেকে ভালো তো আর কেউ জানেই না। নে, এবার গল্প রেখে আমাকে একটু সাহায্য করতো তোরা। এক্ষুনি নতুন বউ এলো বলে আচার অনুষ্ঠানও তো আবার করতে হবে নতুন বউ এলে। আলপনা তো আমি দিতে পারি না জেঠিমা, তুমি আর কমলা বৌদি মিলে দাও। আমি বরং রাস্তায় গিয়ে দেখে আসি নতুন বউ কত দূর এলো। না না, তা হচ্ছে না, তা হচ্ছে না। আমরা আলপনা দেব, আর তুই চালের গুঁড়ো ভালো মতো জলের সাথে মিশিয়ে রং বানিয়ে দিবি আমাদের। হ্যাঁ হ্যাঁ, কমলা একদম ঠিক বলেছে। নে, এবার শুরু কর দেখি মা ননি। বৌদিকে নিয়ে এসে তো মহা ঝামেলায় পড়লাম। নিজে তো কাজে ফেসেছে, আমাকেও ফাঁসিয়েছে। এত আকাশ কুসুম ভেবে আর লাভ নেই রে ননি, তুই ফেঁসে গেছিস। নে, এবার শুরু কর, তুই রং বানিয়ে দে, আর আমরা আলপনা দেওয়া শুরু করি। কি রে ননি, ধান দুব্বো সব এনেছিস তো? হ্যাঁ গো কাকিমা, সবই এনেছি। এসব না আনলে কি আর আচার অনুষ্ঠান পালন হবে নাকি? কিন্তু তোমার নতুন বউই তো এখনো এলো না জেঠিমা। বেলা গড়িয়ে যে সন্ধে হতে চললো, তাদের তো কোনো খোঁজই নেই দেখছি। কই রে দিদি, কোথায় গেলি? দেখ, ভাগ্নি আর নতুন বউকে নিয়ে চলে এসেছি আমরা। এই তাড়াতাড়ি নতুন বউকে বরণ করে ঘরে তোল। আসতে এত দেরি লাগিয়ে দিলি কেন রে কানু? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। সন্ধে হয়ে যাচ্ছে এখন, তাড়াতাড়ি বরণ করে নতুন বউকে ঘরে তুলতে হবে যে। আর এসো না নতুন বউ, ওইখানে দাঁড়াও। আগে আচার নিয়ম যা আছে সব শেষ করি, তারপর ভিতরে প্রবেশ করবে, কেমন? ও মা,
নতুন বউয়ের মুখখানা তো ভারী সুন্দর দেখতে। তাড়াতাড়ি বরণ করো জেঠিমা, নতুন বউকে আমি ঘরে নিয়ে যাই। আজ থেকে এটা তোমার নিজের বাড়ি, এখন থেকে আমি তোমার মা। বাড়িতে এক মাকে রেখে এসেছি, এখানে এসে আরেক মা পেলাম, আর কি চাই আমার। বাবা, নতুন বউয়ের কথার গুণ আছে বলতে হবে, এসেই কি পটাপট কথা বলছে। পাকা পাকা কথা বলার বেলায় তুইও তো কম যাস না রে ননি। আমার বউটা আসতে না আসতেই পিছনে লেগে গেলি। কি করব বলো জেঠিমা, আমরা যে ননদ, ননদরা অমন একটু বৌদির পিছনে লাগে। কি বলো কমলা বৌদি? আমার সাথে লেগে তো পারিস না, এখন দেখ নতুন বউয়ের সাথে পারিস কিনা। পারবে বই কি, পারতে হলে যে ননিকে আমার মতোই হতে হবে। কথায় আছে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। এখন কথা রেখে নতুন বউকে নিয়ে ঘরে যা দেখি, তোরা কথা বলার অনেক সময় পাবি। আমি ঘরে গেলাম, তোমরা তোমাদের আচার পালন করো। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। হ্যাঁ হ্যাঁ, সবাই ঘরে চলো, ঘরে চলো। এ কি বৌমা, তুমি সাত সকালে রান্নাঘরে কেন? আপনারা ঘুমাচ্ছেন, আমি ভাবলাম সকালের জল খাবারটা বানিয়ে ফেলি এই সুযোগে। তোমাকে কে বলেছে মা জল খাবার বানাতে? তুমি হলে কি নতুন বউ, দুদিন বিশ্রাম নাও, তারপরে না হয় কাজ করো। তা বললে কি হয় মা? আপনি বুড়ো বয়সে একা একা কাজ করবেন আর আমি তা বসে বসে দেখবো, এ আমি পারবো না মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখন কাজ করলে লোকে যে আমায় খারাপ শাশুড়ি বলবে, বলবে নতুন বউ আসতে না আসতেই কাজে লাগিয়ে দিয়েছে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, আমি এখন এই বাড়ির বউ, বাড়ির ভালো মন্দ সব দেখার দায়িত্ব এখন থেকে তো আমারও। লোকের কথা ভেবে চললে তো কিছুই করতে পারবো না মা। আমি কি তোমাকে কোনো সাহায্য করব বৌমা? না না মা, আমি সব একাই করতে পারবো। নিজের বাবার বাড়িতেও আমি সব একাই করতাম, মাকে তো কিচ্ছুটি করতে দিতাম না। কি লক্ষ্মী বউ পেয়েছি আমি, না জানি কোন জন্মের পুণ্যের ফল আমার, যে তোমার মতো এমন বউ পেয়েছি ভাগ্য করে। বাড়ির বউ আমি, আপনাদের যত্ন আত্মীর দিকটা তো আমাকেই দেখতে হবে মা, বলুন। আরে আজকে দেখছি নতুন বউ রান্না করছে, হ্যাঁ? তা কি রান্না হচ্ছে শুনি? ওই তো কড়াইশুটির কচুরি আর চানা মশলা। সকালবেলা জল খাবারে ভাবলাম আপাতত এগুলোই বানাই। বাহ, বেশ ভালো করেছো গিন্নি, এগুলো তো আমার খুব পছন্দের খাবার। দেখেছিস দিদি, নতুন বউ এসেই কেমন সবার মন জয় করে ফেলেছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এখন তোরা খেতে বসে পড়। আপনিও সবার সাথে খেতে বসে পড়ুন মা, আপনাদের খাইয়ে দিয়ে তবে আমি খাবো। বেশ বেশ। তুমি দেখেছো বৌদি, গোপাল দাদার বউ সেদিন কেমন মুখে মুখে উত্তর দিল আমাদেরকে। ইয়ে বউ রে বাবা, ভেবেছিলাম একটু চোখে চোখে রাখবো, তার হলো কই। হ্যাঁ, এখন তো সে তোর চোখের বালি হয়েছে। বউ আসতে না আসতে যে দৌড়ে গিয়ে বললি কি সুন্দর দেখতে, তখন বুঝি মনে ছিল না এসব? তখন কি আর জানতাম বউকে এক কথা বললে আমাকে দু কথা শুনিয়ে দেবে? তা শুনলাম নতুন বউ নাকি ভালো লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে। তাহলে তো পোয়াবারও অবস্থা হয়েছে দেখছি বৌদি। একই তো সুন্দরী, তার উপর শিক্ষিত, না জানি এর সাথে টক্কর দিতে গেলে কি হাল হয় আমাদের। সারা গ্রামের লোকের নিন্দে না করে এবার নিজের দিকে একটু খেয়াল দে ননি। বিয়ের বয়স হয়ে যাচ্ছে, দুদিন বাদে শ্বশুর বাড়ি যাবি, সেই নিয়ে চিন্তা কর। বাবা, কার মুখে কি শুনছি আমি? আমাকে তো নিজের শাগরেদ বানালে, আবার এখন আমার ঘরে দোষ। কিন্তু তোর মতো এত মুখ খোরা না আমি, আমি কথা কম বলে কাজ বেশি করি।
আর তুই তো শুধু পটর পটর করতেই থাকিস একবার শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো লোকের বাড়ির আলপনার কাজ তুমি কত ভালো পারো গো বৌদি। খোঁচা দিস না ননি, তোর জন্যই তো বউ দেখতে গিয়ে আমি রমা জেঠিমার কাছে ফেঁসে গেলাম। তবে যাই বলিস, জয়া কিন্তু কাজের আছে। শুনেছি এসেই নাকি পরের দিন সবাইকে জল খাবার বানিয়ে খাইয়েছে। শুধু কি তাই, বাড়ির একটা কাজও জেঠিমাকে করতে দেয় না। বাড়ির সব কাজ নাকি একা হাতেই করে। নিশ্চয়ই কোনো ভিখারি ঘরের মেয়ে হবে। বাড়িতে সারাদিন কাজ করে করে অভ্যেস আছে, তাই হয়তো এখানেও কাজ না করে থাকতে পারছে না। থাক বাবা, লোকেরা তো নিন্দে করে লাভ নেই গো বৌদি। আমরা আমাদের কাজ করি, কে কি করলো তাতে আমাদের কি যায় আসে বলো। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। পিসি, ও পিসি, বাড়িতে আছো নাকি? এই দেখো কে এসেছে তোমার বাড়িতে। কে কে এলো আবার এত সকাল বেলায়? আমি গো পিসি, তোমার গোপাল। ওরে হতচ্ছাড়া, তোর বুঝি এখন পিসির কথা মনে পড়লো? এতদিন তুই কোথায় ছিলি রে হারামজাদা? আরে নতুন বউয়ের সামনে দেখছি আমার মান সম্মান ইজ্জত একটুও রাখবে না তুমি পিসি। বলি, বিয়ে করেছিস? একবার ওই বুড়ি পিসিটাকে বলেছিস নাকি? মনে করেছিস নাকি আমার কথা? তবে এখন কেন এলি রে? আপনি রাগ করবেন না পিসি, আমার বাবা গরিব মানুষ, সেই জন্য ঘটা করে আমার বাবা বিয়ের আয়োজন করেনি বলেই কাউকে সেভাবে বলেনি ওরা। এখন দেখো নতুন বউকে নিয়ে সবার আগে আমি তোমার কাছে চলে এলাম পিসি, আর তুমি কিনা আমাকে ভুল বুঝছো। সে তুই যা বলিস, তোর কোনো কথাই আমি শুনছি না। নতুন বউ এনেছিস ভালো কথা, আমার মেয়েকে আমার কাছে রেখে তুই বিদে হ এখান থেকে। সে কি কথা পিসি, আমরা তো আরো তোমাকে নিতে এলাম গো। আমাকে আবার কোথায় নিবি তোরা? আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি পিসি। আপনি কিছুদিন আমাদের ওখানেই থাকবেন। আর তাছাড়া আমি তো কালই চলে যাচ্ছি শহরে পিসি, আমার দপ্তরের ছুটি যে শেষ হয়ে গেছে, আর এই 2 মাস তো শুনছি মাইনে পাবো না। মাইনে না পেলে নিজে চলবি কিভাবে তাহলে? আমি তো নিজের চলবার কথা ভাবছি না পিসি, আমি ভাবছি আমার পরিবার চালানোর কথা, কি যে করি। ওসব নিয়ে তুমি এত ভেবো না, আমরা ঠিক কিছু একটা করে নেব। এখন চলুন পিসি, আমাদের সাথে চলুন। দাঁড়া বাচ্চা তোরা, আমি ঘর থেকে আমার জামা কাপড়ের পুটুলিটা নিয়ে আসি। আমি আসি মা, তোমরা সবাই সাবধানে থেকো কেমন। তুইও সাবধানে থাকিস বাবা। আসি গো গিন্নি, পিসি তুমি সবাইকে দেখে রাখবে কেমন। হ্যাঁ রে বাবা, ও নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না, আমরা সবাই একসাথেই থাকবো। আমি তো 2 মাস হয়তো টাকা পাঠাতে পারবো না, একটু কষ্ট করে চলতে হবে যে তোমাদের। সে আমরা চলতে পারবো, ওসব নিয়ে তুমি ভেবো না এত। আর তাছাড়া গ্রামে একবেলা শাক তুলেও দুবেলা খাওয়া যাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাস বাবা, আর নিজের প্রতি খেয়াল রাখিস। বলে তো দিলাম আমরা কোনো মতে এই 2 মাস কাটিয়ে দেব, কিন্তু কিভাবে দেব সেটাই তো বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না মা, দেখবেন ঠিক একটা না একটা উপায় বের হবে। আমি আসার সময় আমার পুটুলিতে কিছু লাউয়ের বীজ এনেছি রে। এই বীজ যে সে বীজ নয়, ফলন যেমন ভালো তেমনি তাড়াতাড়ি খাবার উপযোগী হয়। কিন্তু লাউ খেয়ে আর কদিন কাটবে গো দিদি? ঘরে নতুন একটা বউ এলো, আর এখনই এই বিপদ আপদ আসতে হলো। মা, আপনি শুধু শুধুই ব্যস্ত হচ্ছেন, আমরা চাষা ঘরের মেয়ে। খগেন, যা গরম পড়েছে আর তো পারা যাচ্ছে না, কি করা যায় তুমি যদি।
একটা বুদ্ধি আছে বাবু, তবে বর্ষাকাল আসবার আগে সেটা করতে হবে। আরে হ্যাঁ, অবশ্যই করব। এবারে তুমি শুধু বুদ্ধিটা তো দাও। এই বলছিলাম যে ওই গোপালের বাড়ির পাশে যে বনটা আছে ওটা কার জায়গা যেন? ওটা তো নীলিমার জায়গা, তবে তুমি যদি বলো ওটা আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই গ্রামের যে কোনো জায়গায় আমাদের, আরে জায়গা চাইলেই আমাদের হয়ে যেতে পারে। এই তবে ওই জায়গাটাকে আমাদের জায়গা বানিয়ে দিন। হ্যাঁ, তার কারণ হচ্ছে পুরো গ্রামের মধ্যে একমাত্র ওই জায়গাটাতেই সব থেকে বেশি ছায়া। বেশ, তারপর কি করা যাবে? কিছু না, ওই জায়গাটা দখল করে একটা বেশ ভালো করে কচু পাতার ঘর বানানো যাবে, আর গরম পড়লে সেই ঘরটা ব্যবহার করা যাবে। ঠিক বলেছো তুমি। এটা দিয়ে আমার আরো একটা উদ্দেশ্য সফল হয়ে যাবে। অনেক দিন ধরে ওই বোকা নীলিমার জমি আমি হরপ করবার চক্রান্ত করছি। এর মাধ্যমে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সেটাই করে ফেলা যাক বাবু। ঠিক আছে খগেন, তুমি যখন বলেছো তখন সেটাই করা যাবে। তুমি বাকি জোগাড় করো, আমি এদিকে জমির একটা ভুয়ো কাগজ বানিয়ে ফেলি। হ্যাঁ বাবু, ঠিক আছে। ওই নীলিমা যদি বাধাও দিতে আসে তখন আরো কিছু করতে পারবে না। হ্যাঁ, আমাদের সাথে পেরে উঠবার ক্ষমতা আছে নাকি ওই মেয়ে ছেলের? হ্যাঁ রিমা নাকি আমাকে দিয়েছে। হয়েছে, আর গল্প বানাতে হবে না। আমি সব বুঝতে পেরেছি মা। মা, তোমার জন্য এমনিতে আমার মান সম্মান অনেক চলে গেছে। আমি অনেক সহ্য করেছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এ তুই কি বলছিস বাবা? আমি কোথায় যাব? আমি জানি না, তোমার যখন আমার এখানে থাকতে এত কষ্ট হয়, শাড়ি কাপড়ের অভাব হয়, থাকতে কষ্ট হয়, তাহলে যেখানে সবকিছু পাবে তুমি সেখানেই চলে যাও। যাও তুমি। আমার একটা কথা শোন বাবা, আমাকে এভাবে বের করে দিস না। আমি আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আমি এখন কোথায় যাব? কি করব? সুরমার বাড়িতে যাব কি? না আমার মেয়েটা, না আমার মেয়েটার তাহলে অনেক অসুবিধে হবে। মেয়েটা আমায় না জানি কি মনে করে। তাহলে আমি যাব কোথায়? কি করব? আমার তো খুব খিদেও পেয়েছে। আরে, এগুলো তো মিষ্টি আলুর গাছ। চাই দেখি তো মিষ্টি আলু পাওয়া যায় কিনা। বাহ, আলুগুলো তো খুব সুন্দর। চাই কোথাও বসে আলুগুলো খাই। স্বাদ ভালো হলে বাকি আলুগুলো তুলে নেব। আরে, ওই তো একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের নিচে বসে আলুগুলো খেয়ে ফেলি। কেমন অদ্ভুত গাছ, গাছে একটা বড়ইও নেই। সৃষ্টিকর্তার লীলা কে বুঝবে। যাই হোক, আমি আলুগুলো খেয়ে শেষ করি। বাহ, আলুগুলো তো বেশ মিষ্টি। এমন অদ্ভুত স্বাদের মিষ্টি আলু আমি কখনো খাইনি। কেন যেন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। চাই একটু ঘুমিয়ে নেই। এ কি, এটা কি পড়লো আমার মুখের ওপর? কি এটা? আরে, এ তো দেখছি একটা বড়ই। এখানে বড়ই কোথা থেকে এলো? আরে, গাছটা দেখছি বড়ইয়ে ভরে গেছে। রাতারাতি হলো কি করে এটা? দেখি তো, দেখি তো বড়ইটা খেয়ে। এটার স্বাদ কেমন? এত মিষ্টি আর মজার স্বাদের বড়ই আমি যে কখনো খাইনি। কিন্তু এমন মজার স্বাদের মিষ্টি বড়ই এ গাছে হলো কিভাবে? তাহলে কি, তাহলে কি সেই মিষ্টি আলুর খোসাগুলো এই গাছের নিচে ফেলায় এত সুন্দর বড়ই জন্মালো? সৃষ্টিকর্তার কি চমৎকার লীলা খেলা! আমি এখন থেকে এখানেই থাকবো। এই বড়ই গাছটার কলম করে বড়ই চাষ করব। পুকুর পাড়ে মিষ্টি আলুর গাছ আরো আছে। সেই আলুগুলো থেকে
আরো মিষ্টি আলুর গাছ গজানোর ব্যবস্থা করতে হবে, যাতে বড়ই গাছগুলোর সারের কোনো অভাব না হয়। সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমি এই মিষ্টি বড়ই বিক্রি করেই স্বাবলম্বী হব। সব কলম লাগানো শেষ। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার গাছগুলোতে সময় মতো বড়ই ধরার পালা। এই জায়গার নাম আমি দিলাম বুড়ির মিষ্টি বড়ই বাগান। বুড়িমা, তোমার বড়ইয়ের যে স্বাদ, সবাই শুধু এই বড়ইগুলোই কিনতে চায়। এই নাও কালকের বড়ই বিক্রির টাকা। আগামীকাল আমার আরো বড়ই লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাও বাবা। আচ্ছা বুড়িমা, আমি আসি তাহলে এখন। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আলম, বৌমা, তোরা এখানে? মা, গ্রামের মোড়ল মশাই আমাদেরকে বাড়ি থেকে বের করে বাড়ি দখল করে নিয়েছে। হ্যাঁ মা, আমরা গত কয়দিন ধরে পথে পথে শুধু আপনাকেই খুঁজে ফিরছি। তোমরা তোমরা আমার খোঁজ পেলে কি করে? বুড়ির মিষ্টি বড়ই বাগান এখানে সবাই চেনে। একজন আমাদেরকে পথ দেখিয়ে দিল। মা, তুমি কি সুন্দর বড়ই বাগান করেছো, এ তো এলাহি ব্যাপার গো। ঠিক আছে, এখন তোরা কি জন্য এখানে এসেছিস তাই বল। মা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মা, বাড়ির মালিক তো তুমি। মোড়ল মশাই বলেছে আসল মালিককে নিয়ে গেলে সে বাড়িটা ফিরিয়ে দেবে। আপনি আমাদের সাথে চলুন না মা, তা না হলে সারা জীবন এভাবে আমাদের পথে পথেই কাটাতে হবে। হ্যাঁ মা, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি মা। আপনি আমাদের মাফ করে দিন মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। একটা শাড়িও আপনাকে দিতে চাইনি, দাসীর মতো আপনাকে বাড়ির সব কাজ করিয়েছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি, আপনি আমায় মাফ করে দিন মা। তুমি আমাদের সাথে তোমার বাড়িতে ফিরে চলো মা। না না, আমি ওখানে আর কখনোই ফিরে যাব না। এখন এখানেই আমার সবকিছু। তবে আমি তোদের বাড়ি তোদের ফিরিয়ে দিতে সাহায্য করব। আমি মোড়ল মশাইয়ের সাথে কথা বলবো, আর তোরা তোরা তোদের বাড়ি ফিরে পাবি। তুমি আমাদের সাথে যাবে না মা? না রে, এখন এখানেই আমার সব কিছু। এই মিষ্টি বড়ই বাগানই এখন আমার সব কিছু। আমি আর ও বাড়িতে ফিরবো না। তোরা ভেতরে এসে কিছুক্ষণ বিশ্রাম নে, এরপর সবাই মিলে আমরা মোড়লের কাছে যাব। মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? কিভাবে বাঁচবো আমরা তোমাকে ছেড়ে? এতদিন যেভাবে ছিলি, আমি ও বাড়িতে আর কখনো ফিরে যাব না। আমি আমার বাকি জীবন এখানেই কাটাতে চাই। আর তোরা এখন ভেতরে আয়। আতিয়া, এসো মা, তোমার পরনের শাড়িটা ছিঁড়ে গেছে, আমি তোমাকে একটা নতুন শাড়ি দিচ্ছি। এ কি কি হচ্ছে এসব? আরে বেনু, ঘুম থেকে উঠেছিস? আয় এদিকে আয়, আগুনের পাশে বসে পিঠা খাবি। দেখ না, তোর ছোট শাশি পিঠা বানানোর কি বিশাল আয়োজনটাই করেছে। ওই রে মিনু, জলদি আয়, জলদি আয়। দেখ তোর চাচি কত রকমের পিঠা বানাচ্ছে রে, জলদি আয়। কিরে বিনু, পিঠা খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে? বাবা আসেননি? ভাইজান কি আর আসবে নাকি? ভাইজান তো আর এসব আমোদ ফুর্তি পছন্দ করে না রে। ভুল বলেছ, ওই দেখো চাচা, বাবা চলে এসেছে। কই, আপনি জলদি আসুন, দেখুন মনি কত ধরনের পিঠা বানিয়েছে। আরে তোমরা যে কি করো, এই শীতের মধ্যে বাইরে বসে পিঠা খাচ্ছ? পিঠা তো ঘরে বসেই খাওয়া যায় নাকি? ঘরে বসে তো প্রতিদিনই খাবার খাও ভাইজান,
হিসাবের খাতা থেকে বের হয়ে আজ একটু উঠোনে বসে পিঠা খাও, দেখো কত ভালো লাগে। আরে বাবা, তুই তোর আমোদ ফুর্তির খাতা থেকে বের হ এবার। এবার যে দোকানে কত লোকসান হলো সেই খেয়াল কি তোর আছে নাকি রে? আহ, কি শুরু করলেন আপনি? বসুন না। তাড়াতাড়ি পিঠা দাও, আমার অনেক কাজ পড়ে আছে গা। সে কাজ আপনি পরে করতে পারবেন, কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। একটু স্থির হয়ে বসুন তো। বিনু, এই নে মা, পিঠা নে। শুনছেন, আপনিও নিন। আরে, এটা তো চিতই পিঠা, কিন্তু স্বাদে ঝাল আর নানান রকম সবজি দেয়া। চাচি, এটা তোমার নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ রে, সবসময় তো একভাবেই চিতই বানাই। আজ একটু ভাবলাম এভাবে চেষ্টা করে দেখি না কেমন হয়। খুব মজা হয়েছে চাচি, আরেকটা নেব? নে রে মা, তোর যে কয়টা ভালো লাগে তুই খা, পেট ভরে খা। তবে আমার কাছে কিন্তু দুধ চিতইটাই বেশি ভালো লাগে রে। নতুন নতুন স্বাদের পিঠা বানাচ্ছে মনি, কোথায় প্রশংসা করবি, তা না দুধ চিতই নিয়ে পড়ে আছিস তুই। আমার কাছে মনির সব রান্নাই বেশ ভালো লাগে। সত্যি মনি, তোমার মতন রান্না এমন পারদর্শী আমি খুব কমই দেখেছি। ঠিকই বলেছ, তবে মনির বানানো শীতের পিঠার কোনো জবাব নেই। আরে আমি কি আর ওর রান্না খারাপ বলছি নাকি? আমারও তো বেশ ভালো লাগে মনির বানানো শীতের পিঠা। আসলে আমার শীতকালটাই বেশ ভালো লাগে। কেন চাচা, শীতকাল ভালো লাগানো? এই যে দেখো, শীতকালে কত ধরনের পিঠা করা হয়। এরপর খেজুরের রস পাওয়া যায়, নানা রকম সবজি পাওয়া যায়। কেমন জানি ফুর্তি ফুর্তি মনে হয়। আমোদ ফুর্তি তো জীবন। আমাদের মনির কিন্তু আমোদ ফুর্তি করতে পারলেই খুশি হয়। জীবনে আমোদ, আমি আমার প্রিয় ফল বড়ই খেতে পারি, কিন্তু আমাদের বড়ই গাছটা দেখো ভাবি, ফুলে ফুলে ছেয়ে গেছে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি সেটাই বুঝতে পারছি না। তাই তো আমিও কত অপেক্ষা করে আছি বড়ই খাওয়ার জন্য। আর ওই গাছটার বড়ই কিন্তু বেশ খেতে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি কে জানে। হয়তো কোনো কারণে বড়ই ধরতে দেরি হচ্ছে, তবে একদিন তো ঠিকই ধরবে। রোকেয়া, ওকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে যেন ও হাত না বাড়ায়। মনি, তুমি ভাইজানকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায়, চোখ তুলেও যেন না তাকায়। আহ, আপনি চুপ করবেন? চলুন, ঘরে চলুন। এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে। আচ্ছা, তাই নাকি? এই গাছের দিকেও যেন তোমার ছায়াও না পড়ে। শুধু এই গাছ কেন, আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে। এই গাছ আমার ভাগে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছের সব বড়ই আমার। এই গাছ যে আমার ভাগে পড়েছে সেটা 10 গ্রামের লোক ডাকো, তারাও বলবে গাছের সব বড়ই আমার। ছি, কি শুরু করলেন আপনি? এখনো তো বড়ই ধরেননি গাছে। চলুন তো, ঘরে চলুন। আপনি বা কি শুরু করলেন বলুন তো? আপনি না বড়, গাছে তো একটা বড়ইও ধরেনি এখনো। আপনি বাচ্চাদের মতো লাফঝাপ শুরু করছেন কেন? চলুন, ঘরে চলুন। বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব। নিজের মেয়ে বলে বলছি না ভাই, আমার মেয়ে আসলেই অনেক ভালো মেয়ে। আমাদের ভাই কিছুই চাই না, রূপ টাকা পয়সা কিচ্ছু না, আমাদের শুধু চাই গুণ। আমাদের পরিবারের সাথে মিলেমিশে চলতে গেলে শুধু গুণেরই প্রয়োজন, আর কিছু চাই না ভাই সাহেব। আমাদের মেয়ে বেশ গুণবতী ভাই সাহেব, আপনি নিজেই বুঝতে পারবেন। সেটাই তো বুঝতে চাই ভাই সাহেব। বিনুমা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। বেশ ভালোই রান্না করতে পারে বিনু। খুব ভালো মা। তাহলে মা, তোমাকে ছোট একটা পরীক্ষা দেই। পরীক্ষা? আচ্ছা দিন, যেটা আপনার ইচ্ছা।
মা, তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে। শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু দিও। নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নতুন খাবার? নতুন খাবার কি করে বানাবো? খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে, আমি কি না এসে পারি? রোকেয়া ভাবি আমাকে সব বলেছে। চাচা, তুমিও এসেছো? আমার খুব ভালো লাগছে। তোর নতুন খাবার বানানোর পরীক্ষা, আমি না এসে কি পারি? পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে, এটা আমি মনিকে জানাই। আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে। নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলতো? শীতে খুব চেনা জিনিস আমাদের, তো চাচা নিজে ঘি তুলে এনেছে। হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে। আগে তো ওকে খেতে দাও, খেয়ে বুঝতে দাও জিনিসটা কি। বাহ, খেতে তো দারুণ। কিসের বড়া এটা? বলতে পারছিস না তো কিসের বড়া এটা? না তো, কি দিয়ে বানানো এই বড়া? বড়ই ফুলের বড়া। কি বলছো কি চাচি? সত্যি এটা বড়ই ফুলের বড়া? হ্যাঁ রে, এটাই বড়ই ফুলের বড়া। কি দারুণ খেতে! চাচি, তুমি সত্যি অসাধারণ। মনি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে। বিনুর বিয়ে সামনে, আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না। মনিরকেই সব আয়োজন করতে হবে। না না ভাইজান, তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন? আমাকে তুমি মাপ করে দিও ভাইজান। আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করব, কাজকর্মের পাশাপাশি আমোদ ফুর্তিও করব। এই তো, তুই অবশেষে বুঝতে পেরেছিস রে। বিনু আমার বড় আদরের, ওর বিয়ে হচ্ছে। ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব, সবাই হা করে দেখবে, বুঝলে? আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি। বাবা, চাচা, মা, কোথায় গেলে তোমরা? চাচি, জলদি এসো। কি হয়েছে রে মা? কি হয়েছে রে বিনু? আরে কি আশ্চর্য ব্যাপার, এতদিন কোনো বড়ই ধরেনি, এখন এত বড়ই ধরেছে। ওরে বাপরে! হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার। ভাইজান, চলো একসাথে বড়ই পেরে খাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে। প্রতিদিন কাঠ কাটো, কাঠের বোঝা বানাও, আর বাজারে বিক্রি করো। কাঠুরের জীবনের এই একটাই কাজ। কিরে ছোট পাখি, আমার ওপরে রাগ? তোরা যে গাছে বাসা বাঁধিস সে গাছ আমি কেটে ফেলি, কিন্তু কি করব বল? ওই গাছ না কাটলে যে আমার খাবার জুটবে না। আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি তাতে চাল আর ডাল কিনে নিয়েছি। কাল সকালে কোনো রকম পান্তার ব্যবস্থা হয়ে গেলেই আমি খুব খুশি। একা মানুষের জীবন, নিজের রান্না নিজেরই করতে হয়। কি আর করা, ভাগ্য আমাকে একা করে দিয়েছে। মা বাবা মারা গেছে অল্প বয়সে, এখন একা থাকাই আমার নিয়তি। যাই, এবার বাকি ভাতগুলোতে পানি দিয়ে রাখি। সকালে উঠে পান্তা খেয়ে কাজে বের হব। কাজল মিয়া, ও কাজল মিয়া, বাড়ি আছো নাকি? কে, মোরল সাহেব নাকি? হ্যাঁ, আমি। কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তা আমায় খুঁজছিলেন কেন মোরল সাহেব? অনেক দিন তো হলো, তোমার বাবা তো আমার কাছে এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর তো আমাকে সে টাকা ফেরত দেয়নি, এজন্য তো তোমাকে খুঁজছিলাম।
আমার যে টাকাগুলো দরকার বাপু। কি বলছেন মোড়ল সাহেব? আমি তো এর কিছুই জানি না। বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার অসুখের সময় এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর সে আর সেই টাকা ফেরত দিয়ে যেতে পারেনি। এই যে দেখো দেখো, এই কাগজে সব লেখা আছে, তোমার বাবার দস্তখত আছে, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এখন আমাকে কি করতে হবে মোড়ল সাহেব? এখন বাবা তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে, যে না হলে এই ঘর আমার হাতে তুলে দিতে হবে। যে কোনটা করবে? এ কি বলছেন মোড়ল সাহেব? এ তো অনেক টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করব? তাহলে তো বাবা বাড়িটা ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার টাকা দিয়ে দেব মোড়ল সাহেব। দয়া করে আমাকে আর একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, নাও সময়। তবে মনে রেখো, টাকা দিতে না পারলে কিন্তু এই বাড়ি নিজের দখলে নিয়ে নেব। এখন তাহলে আসি, কেমন? আমি এখন কি করব? এত টাকা আমি কিভাবে দেব? টাকা না দিতে পারলে তো মোড়ল আমার ঘর দখল করে নিয়ে যাবে। আমি এখন কি করব? কিভাবে এই টাকা জোগাড় করব আমি? আমাকে আমাকে আরো বেশি করে কাঠ কাটতে হবে, আরো অনেক পরিশ্রম করতে হবে। যেভাবেই হোক মোড়ল সাহেবের টাকা ফেরত দিতে হবে। এই গাছটা তো বেশ দামি কাঠের মনে হচ্ছে। এই গাছটা কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে মনে হয়। যাই, এই গাছটা কাটি। কে রে তুই? এই বনের গাছ কাটছিস? আমি যে গাছের নিচে ধ্যান করি, তুই সে গাছটাই কেটে ফেলছিস? তোর এত সাহস! আমি আমি বুঝতে পারিনি আপনি যে এই গাছের নিচে বসে ধ্যান করেন। আমার আসলে অনেক টাকার প্রয়োজন, তাই আমাকে গাছ কেটে কাঠ বিক্রি করে টাকা জোগাড় করতে হবে। নিজের লাভের জন্য বনের গাছ কেটে তুই কতজনের ক্ষতি করছিস তুই কি জানিস না? এই গাছে পাখিরা বাসা বাঁধে, গাছের নিচে বসে কত পথিক বিশ্রাম করে। এই গাছের ফল কতজনের ক্ষুধা মেটায়, আর তুই এই গাছ কেটে ফেলছিস। আমার আসলে টাকার খুব দরকার, তাই আমি ভেবেছিলাম এই গাছটা কেটে কিছু টাকা পাবো। আর এই গাছের কাঠ বেশ ভালো দামে বিক্রি হওয়ার কথা। তুই এই গাছ কাটতে এসে যে অপরাধ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার ধ্যান করার একমাত্র জায়গাটা তুই নষ্ট করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনি এই গাছের নিচে বসে ধ্যান করেন? আমি আগে বুঝতে পারলে এই গাছটা কাটতাম না। কিন্তু অন্য গাছগুলো তো কাটছিস তুই। তুই এই প্রকৃতির জন্য কত ক্ষতি করছিস তুই একবার ভেবেছিস? তোকে এর শাস্তি পেতে হবে। এই গাছগুলো যেমন চুপ করে থাকে, তাদের কেউ কষ্ট দিলেও তারা বলতে পারে না, তুইও তাদের মতো চুপ হয়ে যাবি। চুপ হয়ে যাবি তুই এই গাছগুলোর মতোই। না না, দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই আর কথা বলতে পারবি না। তুই বোবা হয়ে যাবি, বোবা। কথা বলার শক্তি হারিয়ে ফেলবি। তুই আর কোনো গাছও কাটতে পারবি না। না না, আমি এখান থেকে পালিয়ে যাব। আমাকে আপনার কোনো অভিশাপ ছুঁতে পারবে না। আহ 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 আহ। আমার অভিশাপের হাত থেকে কোনো মুক্তি নেই রে পাগলা। না না না, আমাকে আমাকে তবে সব কষ্টের পরই কষ্ট থেকে নিস্তারের সময় আসে। তুইও এর হাত থেকে নিস্তার পাবি। এখান থেকে আরো সামনে গেলে তুই একটা হ্রদ পাবি। সেই হ্রদের কাছে তুই একটা ছাতিম গাছ দেখতে পাবি। সেই গাছটিকে খুব যত্ন করতে হবে, গাছটির রক্ষণাবেক্ষণ করতে হবে। ঠিক যেমন রক্ষা করতে হয় নিজের জীবন সঙ্গিনীকে,
সেভাবেই রক্ষা করতে হবে। সব কাজ যদি ঠিক মতো করতে পারিস, তবেই পরের অমাবস্যা তিথিতে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। তবেই তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি। আমি আমি এখানে এলাম কি করে? কখন এলাম? জায়গাটা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী এই জায়গাটার কথাই বলেছিল। আর এটাই তো মনে হচ্ছে সেই ছাতিম গাছ। তোদের শান্তিতে থাকার কত জায়গা আমি কেড়ে নিয়েছি, গাছ কেটে তোদের কত ক্ষতি করেছি। তোরা গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতিস, আমি সেই জায়গা নিজের হাতে ধ্বংস করেছি। আমাকে তোরা ক্ষমা করিস। তুমি সেই পথ, আমার অভিশাপের থেকে মুক্তির পথ। তোমাকে যত্ন করলে মিলবে আমার মুক্তি। তোমার গোড়ায় তো পানি দিতে হবে। তুমি ভালো থাকার ওপর এখন আমার সবকিছু নির্ভর করছে। আমার অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি, তুমি কিছুক্ষণ একলা থাকো। ছিলাম ওর বাবা এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। আসল ঘটনা তো অন্যরকম। আসল ঘটনা কি হুজুর? আসলে ওর বাবা এমন কিছুই করেনি। আমি কিছু নকল কাগজপত্র তৈরি করে কাজলকে দেখিয়েছিলাম। বোকাটা তাই বিশ্বাস করে বসে আছে। আপনার বুদ্ধির তুলনা নেই হুজুর। যাই হোক, এই বাড়ি অবশেষে আমার দখলে, কিন্তু বোকাটাকে কোথাও দেখছি না। কোথায় গেল কে জানে। কাঠ কাটতে কাটতে শেষমেশ মনে হয় বনেই পড়ে মরে আছে হুজুর। তাহলে মোরল আমার ভিটে মাটি কেড়ে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল। আমার ভিটেটুকু এভাবে অন্যায়ভাবে কেড়ে নিল। সৃষ্টিকর্তা সব দেখেছেন। একদিন আমি অবশ্যই এর বিচার পাব। ঘর তো বানানো হলো, যাই এবার খাওয়ার জন্য কিছু ফল পেড়ে আনি। বাহ, কি সুস্বাদু ফল! গাছ না থাকলে এমন ফল আমি পেতাম কোথায়? সন্ন্যাসী আসলে ঠিকই বলেছিল, গাছ আমাদের অনেক প্রয়োজন পূরণ করে। আর আমি নিজের স্বার্থের জন্য কত গাছ কেটে ফেলেছি। আহ, কি ভুলটাই না করেছি। বাহ, এখান থেকে তো চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগে। মনে হয় চারপাশে সবুজের এক সমুদ্র। আহ, চোখ যেন জুড়িয়ে যায়। আরে, ওরা কারা? দেখে তো মনে হচ্ছে এরা কাঠুরে ছাতিম গাছটা কাটতে এসেছে। মোরল সাহেব তো বেশ কয়েকটা গাছ কাইটা নিতে কইছিল। এই গাছটাই কাটতে কইছিল কি? হরে, মোরল সাহেব বলেছিল তার ছাতিম গাছের কাঠটাই চাই। চল তাইলে এই গাছটাই কাইটে নেই। আরে সত্যিই তো, এরা তো কাঠুরে, তাও আবার মোরল পাঠিয়েছে গাছ কাটার জন্য। এদেরকে তো কিছুতেই এই গাছ কাটতে দেওয়া যাবে না। ওই চল তাইলে গাছটা কাটা শুরু করি। আমাকে যেভাবেই হোক ওই গাছটিকে রক্ষা করতে হবে। ওরা এখনো আমাকে দেখতে পায়নি। যাই, আমি আরেকটু ওপরের ডালে গিয়ে বসি, তাহলে ওরা আমাকে আর দেখবে না। আরে, গাছটা নড়লো মনে হয়। আমারও তো তাই মনে হইল। গাছটা নড়ায় ওরা মনে হয় ভয় পেয়েছে। আমি তাহলে বেশ করে কয়েকবার গাছের ডাল ঝাঁকিয়ে ওদের ভয় দেখাই, তাহলে ওরা মনে হয় ভয় পেয়ে চলে যাবে। এই রে, গাছের ডালগুলো আমি কেমনে নড়তাছে, দেখ দেখ। হরে, কোনো মানুষ নাই, অথচ কি ভয়ঙ্কর ভাবে গাছের ডাল নড়তেছে রে। না রে,
এই ব্যাপারটা ভালো ঠেকতাছে না। ভূত পেতেরই কোনো কাজ হইব রে। ওরে বাবা রে, খায়া ফেলবো রে। ওরে বাবরে, এই জায়গায় প্রেতের আসর আছে। চল চল, পালাই পালাই। যাক, বুদ্ধি কাজে লেগেছে তাহলে। মোরলের কাঠুরেগুলোকে ভাগাতে পেরেছি। গাছটা কেটে ফেললে আমি অভিশাপ মুক্ত হতাম কি করে? এই গাছই যে আমার মুক্তির পথ। শুধু এই গাছটাই কেন, এখন থেকে আমি এই বনের কোনো গাছই কাউকে কাটতে দেব না। আমি এখন থেকে এই বনে থেকেই গাছগুলোকে রক্ষা করব। কে কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? বাহ, তুমি তো এখন কথা বলতে পারছো। তোমার অবাক লাগছে না? আরে তাই তো, আমি তো আবার কথা বলতে পারছি। আমি তাহলে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। অভিশাপ থেকে তো আমিও মুক্ত হয়েছি। আপনি আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন মানে? ছাতিম গাছটা কোথায় দেখতে পাচ্ছো? আরে তাই তো, ছাতিম গাছটা গেল কোথায়? আমি ছাতিম গাছ রূপেছিলাম। সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল। আজ আমি তোমার যত্ন ও ভালোবাসায় অভিশাপ মুক্ত হয়েছি। কি বলছেন আপনি? সন্ন্যাসী আপনাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি হচ্ছি রূপনগরের সওদাগর কমলরাজের মেয়ে কনকলতা। একদিন কি হয়েছে গারোয়ান? সামনে একটা ছোট গাছ আছে ছোট সাহেবা, আমাদের ঘুরে যেতে হবে। পথের মাঝে আবার এই ঝামেলা এলো কোথা থেকে? এই গাছটা আমার পথের মাঝে এলো কি করে? পথ ঘুরে যেতে কত সময় লাগবে গারোয়ান? সে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কি বলছো? আমার তো দুপুরের আগেই পৌঁছানো দরকার, তা না হলে তো বিয়ের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। ঘোর পথে গেলে সন্ধ্যার আগে কিছুতেই পৌঁছানো যাবে না ছোট সাহেবা। আমি বলি কি ছোট সাহেবা, চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই। কি বললে তুমি? বাড়ি ফিরে যাব? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এই গাছের জন্য আজ আমি আমার সখীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারলাম না। গারোয়ান, কাঠুরেদের খবর দাও, এই গাছটা যেন এক্ষুনি কেটে ফেলা হয়। গাছটা কেটে ফেলতে বলবো ছোট সাহেবা? সে কি ঠিক হবে? হ্যাঁ, এই গাছটা এক্ষুনি কেটে ফেলতে বলবে। ছোট সাহেবা। কি গারোয়ান, কিছু বলবে? গাছটা কেটে ফেলা হয়েছে ছোট সাহেবা। বাহ, বেশ হয়েছে। আমি এখন যাই ছোট সাহেবা। আচ্ছা ঠিক আছে। আমার বাগানের কাছে কি সুন্দর ফুল ফুটেছে। মালিককে বলতে হবে আরো কয়েকটা ফুলের গাছ লাগানোর জন্য। আজ গাছগুলোর বিশেষ যত্ন নিতে হবে। কনকলতা। কে আপনি? আপনি এখানে এলেন কি করে? আর আপনি আপনি আমার নাম জানলেন কি করে? বাগানের গাছগুলোর যত্নের কথা ভাবছিস, আর বাইরের গাছ সেগুলোর বুঝি যত্নের প্রয়োজন নেই? সেগুলো অন্যায়ভাবে কেটে ফেলতে হয়, তাই না? আপনি এত কিছু কি করে জানলেন? আমি সব জানি। সে গাছটা কি দোষ করেছিল? শুধু সে মুক্তভাবে বেড়ে উঠেছিল, এটাই কি তার দোষ ছিল? একটা মুক্ত প্রাণ ধ্বংস করার শাস্তি তুই পাবি রে। মানে আপনি কি বলছেন এসব? কিসের শাস্তি? গাছটা কেটে ফেলার শাস্তি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বনের একটা গাছ হয়ে যাবি। এরপর তুই বুঝতে পারবি গাছদের দুঃখ বেদনা আনন্দ কি জিনিস। না না, আমাকে এই শাস্তি দেবেন না। আমি আমি সন্ন্যাসী আমায় বলেছিল আমার অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। কেউ যদি আমায় আদর যত্ন করে রক্ষা করে, নিজের জীবন সঙ্গীর মতো দেখাশোনা করে, তাহলেই আমি অভিশাপ থেকে মুক্তি পাবো, আবার মানুষ হব। আজ থেকে আমরা দুজনেই অভিশাপ মুক্ত। কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন
আমি অমাবস্যার তিথিতে অভিশাপ মুক্ত হব, কিন্তু আজ এত আগে অভিশাপ মুক্ত হওয়ার কারণ বুঝতে পারছি না। আমি তোদের ধৈর্য আর কাজ দেখে খুশি হয়েছি, তাই সময়ের আগেই তোকে অভিশাপ মুক্ত করে দিলাম। কনকলতা, এই কাজলকেই তুই তোর স্বামী রূপে গ্রহণ কর। আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমার ওনাকে স্বামী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমারও ওনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। কনকলতা, যে তোকে গাছের রূপে এত আদর যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, সে তোকে মানবী রূপে এর চাইতেও বেশি ভালোবাসবে রে। তোরা সুখী হবি বলেই আমার বিশ্বাস রে। আমার আশীর্বাদ রইল তোদের জন্য। ছাউনিটা ভালো করে দাও যেন রোদ না আসে। হ্যাঁ বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি কচু পাতার ঘর বানানোর সিদ্ধহস্ত আর কি। আপনি শুধু দেখে যান আমাদের হাতের কেরামতি। তোমার কেরামতির জড়ি তো আমি টিকে রয়েছি গো, তুমি না থাকলে যে আমার কি হতো। এইভাবে বলে আমাকে লজ্জা দেবেন না বাবু। এসব কি হচ্ছে? এটা আমার জমি। আমার জমি কাকে জিজ্ঞেস করে তোমরা এসব কচু পাতার ঘর তুলেছো? আমার জমি আমি রেখে গিয়েছি, আর তোমরা এসে জবরদখল করছো কার অনুমতিতে? দেখো, বেশি কথা বলতে এসো না। এই জমি কাগজে কলমে অবিনাশ বাবু, হ্যাঁ, তাই অবিনাশ বাবু যা চাইবে করতে পারবে। আমি বিশ্বাস করি না তোমাদের এইসব মিথ্যে চক্রান্ত। তোমার যদি কিছু বলবার থাকে তুমি আমার বাড়িতে এসে জমির আসল দলিল দেখিয়ে যাবে। জমির দলিল দেখার কি আছে? এই জমি বংশ পরম্পরায় আমরা ব্যবহার করছি, এই জমি আমাদের। দেশে আইন কানুন বলে তো একটা ব্যবস্থা আছে নাকি? আরে বংশ পরম্পরায় কোনো জিনিস ব্যবহার করলেই তো আর সেটা নিজের হয়ে যায় না, তার জন্য সঠিক কাগজপত্র লাগে। আর সেই সঠিক কাগজপত্র আমার কাছে আছে, তোমার কাছে নেই। তুমি দেখাতে পারবে এই জমির আসল দলিল? এই জমি অনেক পুরনো জমি, এই জমির কাগজ তো হারিয়ে গেছে। যত সব মিথ্যেবাদী লোক। এই ভাবো, এখান থেকে ভাবো তো, নাটক মারাতে এসেছে আমাদের সন্তান। ভালে ভেগে যাও বলছি, না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আর অবিনাশ বাবু আছেন বলে তোমার সাথে ভালো মুখে কথা বলছি, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমার চুলের মুঠি ধরে তাড়িয়ে দেবো, বুঝলে? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল অবিনাশ বাবু। হ্যাঁ বাবু, আপনি বলুন কি বলবেন। আপনি ফরেস্ট অফিসারের বড় কর্তা, বন দপ্তরের আধিকারিক, মানে আমাদের মাই বাবা আর কি। আপনি আমার সাথে কথা বলবেন, মানে কি বলুন। দেখুন, ওই জঙ্গলের জমিটাতে আপনারা কচু পাতার ঘর তুলেছেন, আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওই জমিটা আপনাদের নয়। আগে আপনি বোধহয় ভুলে গেছেন বাবু যে আমি ওই গ্রামের মোড়ল আর কি। আপনি একবার ভেবে দেখুন, আমার উপরে এই গোটা গ্রামের রক্ষার সব দায়িত্ব। আমি কি কখনো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি? মানেটা খুব সহজ। আমার কাছে ওই জমির আসল কাগজ আছে, সেই জন্যই আমি ওই জমিতে ঘর তুলছি। এই দেখুন না, তার দলিল। হ্যাঁ, দলিল তো দেখে ঠিক আছে বলি মনে হচ্ছে। ঠিক না থাকলে কি আর এই গরম থেকে বাঁচতে ওই জঙ্গলের ভেতর এত পরিশ্রম করে একটা কচু পাতার ঘর বানাতে যাই? হ্যাঁ, আরে যত যাই হোক, আমি একজন সম্মানীয় মানুষ। এরকম একটা ছোট কাজের জন্য তো আমি নিজের সম্মান নষ্ট করতে পারি না। ঠিক বলেছেন অবিনাশ বাবু, আপনাকে বিরক্ত করাটা আমার উচিতই হয়নি। ঠিক আছে, আপনি আপনার কচু পাতার ঘরে সুখে থাকুন। বন দপ্তরের তরফ থেকে আপনাকে আর বিরক্ত করা হবে না। ধন্যবাদ, আপনার উপকার আমি চিরজীবন মনে রাখব। ঠিক আছে, আপনিও সুখে থাকবেন। গোপাল, তোমার সাথে একটু বিশেষ কথা ছিল আমার। কি কথা বাবু? দেখো, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, বলুন না। আমি পরিষ্কার করেই বলছি যে তোমার বাড়ির পাশে যে জঙ্গলের জায়গাটা ছিল, সেটাকে নিয়ে আমি কচু পাতার ঘর বানিয়েছি। জমিটা এতদিন নীলিমার ব্যবহার করা হয়েছে, মানে তাই তো হয়তো জমিটার উপরে অধিকার দেখাতে চাইবে আর কি। জমিটা তো সত্যি ওর, অধিকার দেখানোটাই তো স্বাভাবিক। আরে রাখো তো তুমি, চুপ করো। চুপ করে আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ বাবু, বলুন। ওই মেয়ে ছেলেটার গ্রামে জমি প্রচুর। আমি ঠিক করেছি যে যেভাবেই হোক ওর একটা জমি হাতিয়ে নেব। যেহেতু এই জমিটা তোমার বাড়ির পাশে, তাই বন দপ্তরের তরফ থেকে যদি তোমাকে কোনো রকম জিজ্ঞাসা করা হয়, তুমি বলবে যে সেই জমিটা আমার। তবে তোমাকে এমনি এমনি কথা বলতে হবে না। আমি তোমাকে মোটা টাকা দেব। কতদিন আর তুমি ভাঙা বাড়িতে থাকবে? ভাঙা বাড়িতে থাকতে তো আমারও কষ্ট হয় বাবু, কিন্তু কি করব বলুন তো, উপায় তো আর নেই।
উপায় আছে বলেই বলছি। দেখো, জমিটা ভাগ্যক্রমে তোমার বাড়ির পাশেই ছিল, তাই সুযোগটা আমি তোমাকেই দিচ্ছি। শুধু এই জমিটা নয়, বাকি অন্যান্য জমির ক্ষেত্রেও তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে মোটা টাকা দেব। তুমি শুধু মুখ বন্ধ রাখবে এবং আমাকে চুপচাপ সাহায্য করে যাবে গোপনে। ঠিক আছে বাবু, আপনি যদি আমার ঘর বাড়ি ঠিক করে দেন, আমাকে বড়লোক করে দেন, তাহলে আমি আপনার সাথে থাকতে রাজি। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমার দলের একমাত্র অন্যতম সদস্য। চিন্তা করো না, এই কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে বাবু, ধন্যবাদ। তোমার বড় বিপদ, তো আমার কাছে কেন এসেছো সাহায্যের জন্য? আমার আর কি আছে বলো, তুমি আমার গুরুজনের মতো, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমার কথা শুনবে না একটু? কি হয়েছে তোমার, কিসের বিপদ শুনি? বিপদটা হচ্ছে ওই অবিনাশ বাবু আর খগেন মিলে আমার যে জমিটা তোমার বাড়ির পাশে ছিল, সেই জঙ্গলের মধ্যে জমিটায় ওরা দখল করে কচু পাতার ঘর বানিয়ে নিয়েছে। আমি সেদিন বাধা দিতে গেলাম, আমাকে বাজে বাজে কথা বলে ভাগিয়ে দিল। এখন বলো দেখি, তুমি তো সবটা জানো। যদি তোমার জমি হয়, তাহলে আমি আবার সবটা জানবো কেমন করে বলো তো? তুমি এরকম করে কেন বলছো? এতদিন তুমি দেখে এসেছো যে তোমার পাশের ওই জমিটা আমরা ব্যবহার করে এসেছি। আমি আমার বাবার সময় থেকে ওই জমি ব্যবহার করে এসেছি, আর আজ ওদের হয়ে গেল কি করে? দেখো, অবিনাশবাবু এই গ্রামের মোড়ল, ও যখন করেছে নিশ্চয়ই ওর কাছে সঠিক কাগজপত্র আছে। আর যদি তোমার কাছে সঠিক কাগজপত্র থাকে, তাহলে বন দপ্তরের রতনবাবুর কাছে যাও, তিনি তোমার বিচার করে দেবেন। অবিনাশ বাবু তো বলছে ওনার কাছে দলিল আছে, কিন্তু আমি জানি ওই দলিল জালি। আসল দলিল আমার কাছে ছিল, কিন্তু সেটা হারিয়ে গেছে। তাহলে আর নাটক করতে এসো না, তোমাদের এই নাটক আমার জানা আছে। যার কাছে কাগজ আমি তার, এ নিয়ে আমি কিছু করতে পারবো না। তুমি আমাকে একটু সাহায্য করবে না? বিপদের দিনে তুমি আমাকে এরকম ভাবে দূরে ঠেলে দেবে? তোমাকে সাহায্য করতে গিয়ে আমি কি বিপদে পড়বো নাকি? তোমাকে সাহায্য করতে গিয়ে আমি জেনে যাব, সেটা কি ভালো হবে? কিন্তু তা বলে সত্যির কি কোনো জায়গা নেই? দেখো, আমার বেশি মাথা খারাপ করো না, যাও এখন এখান থেকে। আমি বুঝতে পারছি যে তুমি মিথ্যে কথা বলছো, তাই আমার কাছে আর বেশি নাটক করতে এসো না, ভাগো এখান থেকে, যাও। গ্রামে যে এগুলো হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে বলো? কেন, কোন কাজটা আবার তোমার ভুল লাগলো শুনি? চোখের সামনে ওই অসহায় মেয়ে নীলিমাটার সব জমি অবিনাশ বাবু এমন ভাবে বেআইনি ভাবে দখল করে নিল, আর তুমি তাতে সাহায্য করলে। এই কাজটা কি ঠিক হলো? তাহলে আমি কি করতাম? যেটা সত্যি সেটার পাশে দাঁড়াতে। আর সত্যিটা যে কি সেটা তুমিও ভালো করে জানো। দেখো, তোমার কাছ থেকে আমি নীতি আদর্শ শিখতে চাই না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। কিন্তু তোমার সত্যিটা যে কত বড় ভুল, সেটাতে যে একজনের জীবন শেষ হয়ে যাচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? খেয়াল করবার কি আছে? যার কাছে জমির কাগজ, জমি তার। ওই মেয়ে মানুষ যদি জমির কাগজ দেখাতে পারতো, তাহলে তো বন দপ্তর থেকেই জমি দিয়ে দিত। কিন্তু জমির দলিল ওর কাছে নেই। সরকার আইন এগুলো প্রমাণের কথা শোনে। যার কাছে প্রমাণ আছে, বিচারের ফল তার দিকেই যাবে। আর অবিনাশ বাবুর কাছে প্রমাণ আছে বলেই আমি অবিনাশ বাবুর দলে দাঁড়িয়েছি। কিন্তু তুমিও জানো ওটা অবিনাশ বাবুর ভুল। নীলিমার অসহায়তার সুযোগ নিয়ে অবিনাশ বাবু মিথ্যে দলিল বের করে চিটিংবাজি করেছে। দেখো, তুমি মেয়ে মানুষ হয়ে এত গভীর বিষয়ে মাথা লাগাতে যেও না, তোমার বুদ্ধিতে গোলাবে না। তাই সব চুপচাপ ঘুমিয়ে পড়ো। আরে আমাকে আমার কাজটা করতে দাও। জীবনে কিভাবে কিভাবে কি করব, কিভাবে সহজ করে গোছাতে হয় সেটা আমার জানা রয়েছে। তুমি থাকো তোমার চিটিংবাজি নিয়ে, তবু আমি নীলিমার দলেই থাকবো। থাকো, তবে তাতে বিশেষ কিছু লাভ হবে না, এটা স্পষ্ট বলে রাখলাম, বুঝলে? বাবু, এই মেয়েটা আপনার কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছে। আমি বড় অসহায় বাবু, আপনি আমাকে বাঁচান। আমাকে একা পেয়ে ঠকিয়ে দিচ্ছে সবাই। আরে কারা তোমরা? এভাবে আমার অফিসে এসেছো কেন? আর আমি তোমাদের জন্য কি করতে পারি? বাবু, ওই গোপালদার বাড়ির পাশে জঙ্গলের যে জমিটা আছে, আসলে ওইটা আমার জমি। অবিনাশ বাবু মিথ্যে ভাবে ঠকিয়ে ওই জমিটা হাত করে নিচ্ছেন, আর সেই জন্য সে খগেন এবং গোপালদাকেও দলে নিয়েছে। ওই জমি যে তোমার, তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এই তো লতা দিদিকে নিয়ে এসেছি, ইনি সাক্ষী দেবেন। কারোর সাক্ষীতে যে কারোর জমি কারোর নামে হয়ে যায় না, সেটা তোমার জানা নেই নাকি? জমি নিজের নামে করতে হলে আসল দলিল থাকা চাই। অবিনাশ বাবুর কাছে আসল দলিল আছে। কিন্তু
দলিল তো মিথ্যে। এই দলিল অবিনাশ বাবু শুধুমাত্র জমি হাতানোর জন্য বানিয়েছেন। দেখো, আমি তোমাদের মুখের কথাই তো আর বিশ্বাস করতে পারবো না, তাই আমার কিছু করবার নেই। তোমরা এখন আমার সময় নষ্ট না করে বিদেয় হও, বুঝলে? বাবু, আপনি বন দপ্তরের বড় অফিসার, আপনি আমার ওপর দয়া করুন, না হলে যে আমার সব হারিয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। বাবু বাবু, এই অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি একটু সাহায্য করুন। আমার কিছু সাহায্য করবার নেই, বিশ্বাস করো। আমার যদি সাহায্য করবার থাকতো আমি করতাম। আমি নিজে অবিনাশবাবুর সাথে দেখা করে ওর কাগজপত্র দেখে এসেছি। অবিনাশবাবুর কাছে প্রমাণ আছে, তোমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি তোমাদের হয়ে কোনো কিছু করতে পারবো না। তাহলে কি কোনো উপায় নেই? তুমি যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও তাহলে তোমাদেরকে আমি জেলে ঢোকাবো। যাও এবার এখান থেকে যাও। আপনার দোহাই বাবু, আমি বড় অসহায়, আমাকে একটু সাহায্য করুন বাবু, আমি যে বড় অসহায়। কি হয়েছে রে নীলিমা? তুই আবার এই গরমের দিনে কেন আমাকে জ্বালাতে এলি বলতো? আমি বড় অসহায় হয়ে এসেছি বুড়িমা, আমাকে সাহায্য করার মতো কেউ নেই গ্রামে। আমি সবার দরজায় দরজায় ঘুরে ঠক্কর খেয়ে তোমার কাছে এসেছি সেই সাহায্যের জন্য। তুমি যদি আমায় সাহায্য না করো, আমার সব শেষ হয়ে যাবে। কি সাহায্য দরকার তোর? বুঝতে পারছিস যে এই ভাবসা গরমে আমার প্রাণ শুকিয়ে আসছে, তার উপরে তোর আবার এই নেকা কান্না শুরু হলো। আমায় একটু সাহায্য করে দাও, আমায় একটা পথ বলে দাও, তাহলেই আমি চলে যাব। আমি জানি তুমি একমাত্র পারবে। কি বলবি বল, তাড়াতাড়ি বল। আমার ওই যে গোপালদার বাড়ির পাশে যে জায়গাটা ছিল, সেটা অবিনাশ বাবু বেআইনি ভাবে দখল করে কচু পাতার ঘর তুলেছে। শুধু তাই নয়, ওটার একটা বেআইনি দলিলও বানিয়ে নিয়ে এখন গোপালদা এবং বন দপ্তরের রতন বাবুকেও হাত করে আমাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও মিথ্যে দলিল বানায়, তাহলে তোর আসল দলিল দেখা। আমার কাছে তো দলিল নেই, সেই জন্যই তো তোমার কাছে আসা সাহায্যের জন্য। উপায়টা হচ্ছে তুই ওই পাতার ঘরের ভেতরে যা, যেখানে অবিনাশ বাবু ওই দলিলটা রেখে দিয়েছে, সেই জালি দলিলটা চুরি করে নে। তাহলে তোদের দুজনের কাছেই থাকবে না, কোন তুই দাবি করতে পারবি যে ওটা তোর জমি। ঠিক আছে, তোমার বুদ্ধি আমার খুব ভালো লেগেছে, আমি সেটাই করব। এবার তুই ভাগ এখান থেকে, আমাকে গরমের দিনে একটু শান্তিতে থাকতে দে দেখি। যাই বাবা, এই ভর দুপুর বেলা এদিকে কেউ আসবে না, চুপি চুপি গিয়ে ভেতর থেকে দলিলটা চুরি করে নি, এটাই এখন আমার একমাত্র ভরসা। আরে গোপনে নীলিমা ঘরের ভেতর ঢুকেছে যে, ঠিক আছে আমি ওকে বাধা দেবো না, চুপচাপ বাইরে থেকে একটা কাজ করব। এখন দেখি তো ও কি করে। কোথায় যে আছে দলিলটা? কে জানে বাবা কি করছে এতক্ষণ ঘরের মধ্যে। এই যে পেয়েছি, এবার দলিলটা নিয়ে আমি পালাবো। কি দলিল নিয়ে পালানোর চেষ্টা করছি? বাঁচাও বাঁচাও, ও বাবা, এই পাতার ঘরে আগুন লেগে গেল গো, আমি পুড়ে মারা যাচ্ছি। কে কোথায় আছো? বাঁচাও, আমি মরে গেলাম, জ্বলে গেলাম, আমার উপর দয়া করো তোমরা, বাঁচাও। হলো তো, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে ঘরে আগুন লেগে প্রাণটা তো গেল। আমার তো দূর থেকে দেখে তোকে জ্বলে পুড়ে মরতে দেখে খুব আনন্দ হচ্ছে নীলিমা। কাউকে এরকম চোখের সামনে জ্যান্ত পুড়তে দেখলে আমার ভেতরে যে কি সুখ হয়, আহা! তার উপরে যখন দেখছি তুই মরছিস। আমি যে মরে গেলাম, আহ! কে কোথায় আছো? বাঁচাও, আমি যে মরে গেলাম। উফ, শান্তি, মালটা মরেই গেল শেষ পর্যন্ত। আমাদের পাতার ঘরটা একেবারে তৈরি করতে হবে, কিন্তু আপদ বিদে হয়েছে একেবারে। হ্যাঁ যাই, এবেলা তাড়াতাড়ি গিয়ে অবিনাশ বাবুকে সুখবরটা দিয়ে আসি।
বলছি তোমাকে বন দপ্তরে এত বড় অফিসার কে বানিয়েছে শুনি? কি হয়েছে? তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাতে এসেছো কেন? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি চাইলে তোমাকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দিতে পারি। সেটা তো পারো, কিন্তু তাতে কি যায় আসে? আমাকে জেলে ঢোকাও আর মেরে ফেলো, যেটাই সত্যি আমি সেটাই বলবো। আর শুধু এটাও বলে দিচ্ছি তোমায়, যখন তখন তোমার বন দপ্তরের ওপরও হামলা হবে, তখন তুমি কোথায় যাবে শুনি? কেন, কি হয়েছে খুলে বলো আমাকে। ওই যে বাচ্চা মেয়েটা নীলিমার জমি অবিনাশ বাবু চক্রান্ত করে নিজের নামে দলিল বানিয়ে লিখিয়ে নিল। সব জেনেও তুমি কি করেছো? কাল যখন বাধ্য হয়ে মেয়েটা ওই পাতার ঘরের ভেতরে গেল অবিনাশ বাবুর জাল দলিলটা চুরি করতে, তখন হঠাৎ করে আগুন লেগে পুড়ে মারা গেল মেয়েটা। তার জল জ্যান্ত মেয়ে গ্রামের মধ্যে এভাবে মারা গেল, তার জন্য সারা গ্রাম উত্তাল হয়ে রয়েছে। সবাই রেগে রয়েছে তোমার ওপরে। কিন্তু আমি কি করতে পারি? নিরপেক্ষ তদন্ত করতে পারো, আর সেই তদন্তের ফল হচ্ছে অবিনাশ বাবু এবং খগেনের শাস্তি। কিন্তু আমার হাতে যে কোনো প্রমাণ নেই। প্রমাণ আসবে। ওই খগেনকে তুলে এনে জেলে ভালো করে ডান্ডা দাও, ও সব সত্যি কথা বলে দেবে তোমাকে। তোমার কথায় আমার চোখ খুলে গেছে বুড়িমা, আমি এক্ষুনি সেই কাজটাই করব। বেশি করে নিজেকে আর আমাদের গ্রামকে পাপের হাত থেকে উদ্ধার করো। এই খগেনের বাচ্চা, সত্যি করে বল, কি বলবি? আর আমি কি সত্যি কথা বলবো? সত্যি কথা কি বলবি? হ্যাঁ, দেখ তবে আমি তোকে কি করি। লাগছে মেরোটা, ওরে বাবা, মারবে না, আমাকে ছেড়ে দাও দয়া করে। তোর মতো খুনির ওপরে দয়া? হ্যাঁ, একটা অসহায় মেয়ের জমি কেড়ে নিয়ে তাকে মেরে ফেললি, তোর উপরে দয়া? আমি সব সত্যি কথা বলছি বাবু, আমাকে ছেড়ে দিন। দেখ, ভেবেছিলাম তোকে আমি আজকে মেরে ফেলবো, তবে তুই যদি সত্যি কথা বলিস তবে তোর প্রাণটা আমি বাঁচিয়ে দেব, আর মার কম খাবি আমার হাতে। বলছি তো, সত্যি কথা বলছি, শুনুন। তাড়াতাড়ি বল, আমার হাতে এত সময় নেই। ওই অবিনাশ বাবুর চক্রান্ত করে গরমে কচু পাতার ঘর বানিয়েছে নীলিমার জমিতে, আর অসহায় নীলিমা যদি এসে পড়ে, মানে তার জন্য জলের মানে জালি দলিল বানিয়ে নিজেকে মালিক করেছে, মালিক। এবারে বল, নীলিমার মৃত্যুর পেছনে কার হাত? বাবু, ওরে বল শয়তান, বল। লাগছে, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। তাহলে তাড়াতাড়ি বল। আমি হিংসে করে ওই ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিলাম, যাতে ওই মেয়ে ছেলেটা মারা যায়, কারণ ও মারা গেলে আমার গোপাল আর অবিনাশে তিনজনের লাভ ছিল। তোরা তোদের এই নোংরা লোভের জন্য একটা মেয়েকে মেরে ফেললি জলজ্যান্ত। তোদের আমি ফাঁসি কাঠে না ঝোলাতে পারলে আমার শান্তি নেই। এই যে, এই লোকটার নাম অবিনাশ, পুলিশ অফিসার, আপনি একে তুলে নিয়ে চলুন। আর ওই হচ্ছে গোপাল, এদের দুজনের কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলুন। হয়েছে বাবু, আমাদেরকে এভাবে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি ধরছি না, অনেক ছেড়ে দিয়েছি তোমাদের, আর ছেড়েই তোমাদের এত বার বাড়তে পেরেছে। সেদিন যদি তোমাদের কচু পাতার ঘর বানাতে আটক দিতাম, তাহলে কিন্তু আজকে মেয়েটা বেঁচে থাকতো। কি তোর মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই? কিন্তু ওর জমি দখল করবার পেছনে তোমার হাত ছিল। নকল দলিল বানিয়ে আমাকে শুদ্ধ সবাইকে ঠকিয়েছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। ওই খগেন সবটা করেছে, ওর বুদ্ধিতে এগুলো হয়েছে। কিন্তু ওর সাক্ষ্য মেনেই তোমাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সিদ্ধ হয়ে গেছে আমার কাছে। এগিয়ে আছো, এই কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে চলো, সবাই যাতে জানতে পারে এদের আসল চরিত্রটা কি, যেন থুতু দিতে পারে এদের মুখে। আমাকে ছেড়ে দিন বাবু, বুড়ো বয়সে ভাল লাগে না তো। বাবু, আমি এদের খুন খারাপির মধ্যে সাথে বাঁচেও নেই, আমাকে লোভ দেখিয়ে অবিনাশর দলে টেনেছিল, আমি এখন এদের ছেড়ে দিচ্ছি, আপনি ক্ষমা করে দিন। দেখো গোপাল, আমি খুব ভালো করেই জানি যে তুমি একজন ভালো মানুষ, তুমি কখনোই লোকের এত বড় ক্ষতি করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তবে সবার সাথে তোমাকেও থানায় যেতে হবে, কারণ অপরাধ সহ্য করে তুমি অপরাধী, আর তাছাড়া তোমার সাক্ষ্য প্রমাণ আমাদের বিশেষ করে প্রয়োজন। আপনাদের দুটি পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, আর কখনো এরকম ভুল হবে না। দেখো, শেষ পর্যন্ত অপরাধীরা শাস্তি পেয়েছে। নীলিমা আজ আমাদের মধ্যে না থাকলেও সে সব দেখতে পাচ্ছে। তার বিদ্রোহ যে বিফলে যায়নি সেটা সে হারে হারে বুঝতে পারছে। তাই আমরা ঠিক করেছি,
যে কচু পাতার ঘরের জন্য এত ঝামেলা হলো, সেই কচু পাতার ঘর আরো একটা বানানো হবে। আর শুধু তাই নয়, গ্রামের সমস্ত অসহায় গরিব মানুষ যাদের ঘরে পাখা পর্যন্ত নেই, তারা এসে এখানে থাকতে পারো। আর শুধু তাই নয়, আমাদের সবার গাফিলতিতে যেহেতু এই মেয়েটা নীলিমার মৃত্যু হয়েছে, তাই আমরা সবাই এই পাতার ঘরের নাম রাখতে চাই নীলিমার ঘর। যে নীলিমা নিজের ঘর বাঁচাতে বাঁচাতে মরে গেল, সেই নীলিমার ঘরে এখন গ্রামের সমস্ত অসহায় মানুষেরা আশ্রয় নেবে। আর তাতেই শান্তি পাবে নীলিমার আত্মা। আমরা যে পাপ করেছি, সেই পাপটাও আমরা ধরে নিতে পারি এভাবেই। নীলিমা যেখানেই থাকুক, সে হয়তো দেখে খুশি হচ্ছে। তাই আমরা আজ নীলিমার স্মৃতিতে উদ্বোধন করতে চলেছি নীলিমার গরিবের কচু পাতার ঘর। অবিনাশ বাবু, আমাকে মারবেন না, লাগছে, দয়া করুন বাবু। তোর গায়ে মেদ জমেছে তাই এত অলস হয়েছিস তুই। তোকে না বলা হয়েছিল শাকসবজিগুলো সময় মতো আমার বাড়ি পৌঁছে দিতে? তাহলে এত দেরি করলি কেন? আমার কথা শুনুন বাবু, আমি সময় মতো বাজারে গিয়ে শাকসবজিগুলো ঠেলা গাড়ি করে আনতে গিয়েছিলাম, কিন্তু আমার ঠেলার চাকাটা কেউ ভেঙে রেখেছিল। চুপ, একদম কথা বলবি না, মিথ্যেবাদী কোথাকার। তুই জানতিস আমার এখানে সকাল সকাল সবজি পৌঁছাতে হবে, তাহলে কেন আগের দিন রাতে তোর ঠেলাটাকে একবার দেখে রাখিস নে? অবিনাশ বাবু, আমি সত্যি কথাই বলছি, আমার ঠেলার একদম জোর ছিল না, কিন্তু ঠেলা গাড়িটিকে এক কোণে রেখে আমি যখন বাজারে শাকসবজিগুলো বস্তায় করে আনতে গেলাম, তারপর এসে দেখি ঠেলা গাড়ির চাকাটা নষ্ট হয়ে আছে। অত ছাড়া আবার গল্প শোনাচ্ছিস, এই না? মরে যাবো বাবু, আমাকে আর মারবেন না, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন বাবু। পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে দেব। তুই বারবার একটা কথাই বলে যাচ্ছিস কখন থেকে। মরে গেলাম, আপনার পায়ে পড়ি, আমাকে মারবেন না এভাবে। তোর জন্য আজকে আমাদের বাড়ির রান্না কত দেরিতে বসেছে জানিস? আজকে আমাদের সময় মতো খাওয়া হয়নি, তাই এই ভুলের জন্য তোকে কঠোর শাস্তি পেতে হবে। আজকে তোকে সারা দিন আমার বাড়ির এক বন্ধ ঘরে তোকে না খেয়ে থাকতে হবে। কালকে সূর্যোদয় হওয়ার পরে তুই বাড়ি যেতে পারবি। অবিনাশ বাবু, আমি হাত জোর করে বিনতি করছি আপনাকে, আপনি আমার উপর এত শাস্তি দেবেন না। বাড়িতে আমার বউ একা রয়েছে, আমাকে ছেড়ে দিন, যেতে দিন। ভুল করেছিস, তোর শাস্তি পেতেই হবে, আমি কোনো কথাই শুনবো না। দয়া করুন বাবু, আমি মরে যাব বাবু। আমার যে কত আনন্দ! বলো, কি কারণে তুমি খুশিতে নাচানাচি করছো? আমার খুশির কারণ হচ্ছে গোপালদাকে নিয়ে। আজকে তাকে অবিনাশ বাবু পিটিয়েছে। অবিনাশ বাবু গোপালদাকে মেরেছে? কিন্তু কেন? আরে মিথ্যে অভিযোগে গোপালদাকে অবিনাশ বাবু মেরেছে, আর তার কারণ হচ্ছে আমি। ও, একটু খুলে বলো তো, আমি তোমার এই হেয়ালির কথা একদম বুঝতে পারছি না। আজকে সকালে গোপালদা যখন বাজারে অবিনাশ বাবুর জন্য সবজি আনতে গেছিল, তখন এক ফাঁকে গোপালদার ঠেলার চাকাটা আমি নষ্ট করে দিই। কিন্তু কেন? গোপালদা তোমার কি ক্ষতি করেছিল? এই গোপালদার সাথে আমার পুরনো শত্রুতা আছে। এই গ্রামে উনি সব সময় নিজের ভালো মানুষই দেখিয়ে আমাকে সকলের কাছে ছোট করে দেয়। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু তুমি ওনার খেলার চাকা নষ্ট করে দিয়েছো, কিন্তু অবিনাশ বাবু কেন গোপালদাকে মারলো? সেখানেই তো ঘটনা। আমি ঠেলার চাকা নষ্ট করে দেওয়ার ফলে গোপালদা ঠেলাটাকে সরিয়ে অবিনাশ বাবুর বাড়িতে সবজিগুলো পৌঁছে দিতে অনেক দেরি করে ফেললো। হ্যাঁ, অবিনাশ বাবুর বাড়িতে রান্না অনেক দেরি হয়ে গেল বলে উনি রেগে গোপালদাকে অনেক মারলো। তারপর আজকে সারা দিন এক অন্ধকার ঘরে বসে, অন্ধকার ঘরে দুম করে বসিয়ে রেখে দিয়েছে। তুমি সত্যি ভীষণ খারাপ লোক। তোমার পেটে এত দুষ্টু বুদ্ধি জমিয়ে রেখেছো, তা আগে কখনো আমি জানতে পারিনি। ওই বোকা হদ্দর মতো ভালো মানুষ হয়ে থাকলে এই যুগে চলা খুব মুশকিল। তাই আমার মতো চতুর হয়ে অন্যকে বাঁশ দিয়ে নিজে ভালো থাকা ছাড়া কোনো উপায় নাই। তাহলে তো তোমার মতো লোকের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করা ফিকশন বিপজ্জনক। কখন কাকে বাঁশ দিয়ে দেবে কে জানে।
রুমা, ও গো রুমা, কোথায় আছো? একবার ঘর থেকে বেরিয়ে আসো। দেখো আমার কি অবস্থা হয়েছে। ওগো তুমি চলে এসেছো? কিন্তু তোমার এই অবস্থা কে করলো? কাল সারাদিন সারা রাত তুমি কোথায় ছিলে? তোমার জন্য চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। রুমা, আমাকে অবিনাশবাবু অনেক মেরেছে এবং সারা রাত একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। কিন্তু কেন? তুমি তো কারো সাথে কোনো অপরাধ করনি, তাহলে তোমার এই অবস্থা কেন করলো? আমার পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত শত্রু আছে, তাই আমাকে ফাঁসিয়ে অবিনাশবাবুর হাতে মার খাওয়ালো। সর্বনাশ! কিন্তু কে তোমার গুপ্ত শত্রু? আর অবিনাশ বাবু তোমাকে এত নিষ্ঠুরভাবে মারলো কেন? কালকে আমার ঠেলার একটি চাকা কেউ নষ্ট করে দেয়, তাই অবিনাশবাবুর বাড়িতে সবজি পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই কারণেই অবিনাশবাবু আমাকে কঠোর শাস্তি দেন। এই কাজটা উনি একদম ভালো করেননি। এভাবে কেউ মারে? সারা শরীর থেকে রক্ত ঝরছে। রুমা, আমি বোধহয় বাঁচবো না। সারা শরীরে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম এভাবে ভেবেও না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি ভালো চিকিৎসা করে তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। সত্যি? আমি কি সত্যি সুস্থ হয়ে যাব? আমি কি আবার কাজ করতে পারবো? নিশ্চয়ই পারবে। তোমার সাথে যারা এই কাণ্ড করেছে তাদেরকে উপরওয়ালা সঠিক সময় ঠিক শাস্তি দেবে। অবিনাশবাবু, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? ও রে, তুমি এসেছো? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? কাল থেকে তুমি আমার এখানে কাজ করবে। আমার ঘরে বাইরের সমস্ত দরকারি কাজ এখন তুমি করবে। কিন্তু এ সমস্ত কাজ তো গোপালদাই করতো। হঠাৎ আপনি কেন আমাকে এসব কাজের দায়িত্ব দিচ্ছেন? এই গোপালদা কি আপনার কাজ ছেড়ে দিয়েছে? আমার বাড়িতে কে কাজ করবে আর কে ছাড়বে তার নির্ণয় একমাত্র আমি করব। গোপালের কি স্বার্থ ও আমার কাজ ছাড়বে? আরে আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি। বুঝতে পেরেছি অবিনাশবাবু, নিশ্চয়ই গোপালদা কোনো ভুল কাজ করেছে, তাই আপনি ওকে কাজ থেকে বের করে দিয়েছেন। সেসব জেনে তোমার কি? আমি যা বলছি সেটা শোনো। কালকে থেকে তুমি সকাল সকাল আমার বাড়িতে চলে আসবে। আর হ্যাঁ, তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে গোপালের থেকেও তোমাকে মাইনে অনেক বেশি দেওয়া হবে। হ্যাঁ, আমার বুদ্ধির জবাব নেই। এমন চাল চেলেছি যে গোপালদা সিটকে দূরে চলে গেছে, ওর কাজটাও আমার হাতে চলে এলো। কি হলো, কি ভাবছো তুমি হরি? না না অবিনাশবাবু, তেমন কিছু না। আমি কালকে সকালের সময় মতো আপনার কাছে চলে আসব। রুমা, এত নিম পাতা পেরে কি শাক করবে নাকি? না না ঠাকুমা, তোমার নাতি অসুস্থ, তাই ওর জন্য নিম পাতা নিয়ে গিয়ে সাথে হলুদ দিয়ে বেটে ওর জখমে লাগাবো। সে কি? গোপালের আবার কি হলো? দিদা, কি আর বলি তোমাকে, তোমার নাতিকে অবিনাশ বাবু খুব মেরেছে, আর সারা শরীরে ওর মারের দাগ লেগে আছে। ব্যথায় যন্ত্রণায় সে ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারছে না। কিন্তু কেন? অবিনাশ ওর সাথে এমন কাণ্ড কেন করলে? গোপাল তো ভালো মানুষ, এই গ্রামের সকলে ওর প্রতি শ্রদ্ধাশীল, তাহলে কেন অবিনাশ বাবু মারলো ওকে? আমি সঠিক জানি না ঠাকুমা, তবে এইটুকু জানি গোপাল কখনো ভুল কাজ করতে পারে না, আর অবিনাশ বাবু ওকে সন্দেহ করে শাস্তি দিয়েছে, আর অবিনাশ বাবুকেও এর ফল পেতে হবে, তুমি দেখো। তুই চিন্তা করিস না রুমা, সব ঠিক হয়ে যাবে। গোপালকে যত্ন করে সুস্থ করে তোল। সময় করে আমি একবার গোপালকে গিয়ে দেখে আসবো। সবই আমার কপাল। গোপাল অসুস্থ হয়ে পড়ার পর আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে গোপালের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়াতে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। এটা তো চিন্তার বিষয় রুমা। গোপাল সুস্থ না হওয়া অবধি তোকে ঘরেও বাইরে কাজ সামলাতে হবে। তবে আমি জানি তুই সব পারবি, মনকে শক্ত কর।
সবই আমার কপাল। কে জানে কোন জন্মে কি পাপ করেছি, তাই আমার মাথায় কষ্টের পাহাড় নেমে পড়েছে। ওভাবে বলো না রুমা, ধাতু গলেই তো সোনা হয়। ওগো শুনছো, এটা ভালো খবর আছে। আজকাল তোমার ভীষণ সময় ভালো যাচ্ছে, তাই সব সময় তুমি খুশি হয়ে থাকো। আর সবকিছু তোমার সাথে ভালো হচ্ছে, তাই না? এই তা তো বটেই, কারণ আমার মতো চালাক এই গ্রামে দ্বিতীয় আর কেউ নেই। তাই চালাক মানুষ সবসময় খুশিতেই থাকে। আচ্ছা, এবার বলো দেখি তোমার খুশির কারণ কি? আরে কালকে থেকে অবিনাশ বাবু আমাকে কাজে যেতে বলেছেন। আসলে আগে তো গোপালদা করতো, আর উনি গোপালদাকে কাজ থেকে বের করে দিয়েছেন বলে গোপালদার পরিবর্তে আমাকে রেখেছেন। বাহ, সত্যি এত বড় খুশির কথা। তোমার বুদ্ধিকে মানতেই হবে, তাহলে নিশ্চয়ই তুমি ভালো মাইনা পাবে। এই নূপুর, তুমি কি ভেবেছো আমি শুধু খুব ভালো মাইনে পাওয়ার জন্যই অবিনাশ বাবুর কাছে কাজ করতে রাজি হয়েছি? হ্যাঁ, বাড়িতে কাজ করে পয়সা আনবে, এছাড়া আর কি বা পাওয়ার আছে? হ্যাঁ, এটা তোমার ভুল ধারণা। আমি যখন একবার অবিনাশ বাবুর বাড়িতে ঢুকেছি, আমি শুধু ওনার কাছে কাজ করতেই নয়, ওনার সমস্ত সম্পত্তি আমার বুদ্ধির জোরে হাতিয়ে নেব। সর্বনাশ, তুমি মনে মনে এত ফোন দিয়ে এঁটেছ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার মাথা কি মানুষের মাথা না শিয়ালের মাথা? যাই ভাবো, তবে আমার উদ্দেশ্য নিশ্চিত। আমি অবিনাশ বাবুর সব কিছু নিজের আয়ত্তে খুব শীঘ্রই করে নেব। আচ্ছা, বলেছিলাম তুমি তো নিজের জন্য কাজের ব্যবস্থা করে ফেললে, কিন্তু আমি কি করব? শুধু ঘরে রান্না বান্না করা আমার আর ভালো লাগে না। আমাকে একটু বুদ্ধি ধার দিও, যাতে। এরপর ছেলেটি লাজুক চোখে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি একটি সংকেত পাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা। কি ব্যাপার, কি কার জন্য এত অপেক্ষা করা হচ্ছে? আরে নগেন কাকা নাকি? কোথায় চললে? সে আমি চললাম একটা কাজে, তা তুই মনে মনে কিসব বিড়বিড় করছিস, তাই দাঁড়ালাম আর কি দেখে। আরে আমি বিড়বিড় করিনি গো, আমি গল্প লিখছিলাম। গল্প? বলি, বয়সটা কত হলো তোর খেয়াল আছে? দিন দিন তো গোল ষাঁড় হয়ে যাচ্ছিস, আর এসব গল্প লিখে কতদিন চলবে? কেন কাকা, গল্প লেখার সঙ্গে বয়সের কি সঙ্গ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বুঝতে পারবি, আর একটু বড় হ না, তারপর সবকিছু বুঝতে পারবি। পেটে যখন ভাতের জন্য টান পড়বে, তখন দেখবি এই গল্প লেখা কোথায় পালিয়ে গেছে। এসব তুমি কি বলছো কাকা? আমি গল্প লিখে পয়সা রোজগার করব? এই ন্যাকামো করিস না তো, তোর মতো ঢের ঢের ন্যাকামা দেখা আছে। আর একটু বড় হ, তারপর বুঝতে পারবি সবকিছু, যত সব। ঠিক আছে, তুমি এখন যাও তো। বেশ, আমি লিখছিলাম, এসে শুধু আমাকে জ্বালাতন করছো। হ্যাঁ হ্যাঁ, এখন জ্বালাতন মনে হবে? ওরে ভালো কথা তো কেউ শোনে না রে, কি দরকার বাবা, ওই জন্যই তো কাউকে কিচ্ছু বলি না। ঠিক আছে, যা করছিস কর, আমি যাই। এসো গোপাল, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে কি অবস্থা বলো দেখি। কেন বাবু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি সম্বন্ধে কথা বলছেন? আরে এদিকে যে বাজারের অবস্থা ভালো নয়। বাজার ঘাটে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে শুনছি। জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া হয়ে গেছে। তা হয়েছে বটে বাবু, কিন্তু কি আর করবার, এরই মধ্যে আমাদের জীবন ধারণ করতে হবে। কিন্তু হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়লো কেন বলো দেখি। আসলে অনেক জায়গায় টাকা পয়সা ধারের কারণে শহরের বড় বড় ব্যবসাদাররা মালপত্র পাঠাতে চাইছে না, সেই কারণেই এই অবস্থা। বুঝতে পেরেছি, কিন্তু আমাদের গ্রামের ব্যবসাদাররা তো সেরকম নয়। তাহলে? সেটাই তো হয় বাবু, অসাধু লোকজন কজন থাকে বলুন, কিন্তু তাদের জন্যই গোটা সমাজটা নষ্ট হয়ে যায়। না না গোপাল, সমাজ হোক বা বাজার, নষ্ট হতে দিলে চলে না। শোনো, আমাদের একটা কাজ করতে হবে, এটাই হলো আমাদের সুযোগ। কোন সুযোগের কথা বলছেন বাবু? তুমি বরং কাউকে নিয়ে একবার শহরে চলে যাও। ওখানে আমার একজন পরিচিত লোক আছে, ঋদ্ধিমান, ওর সাথে গিয়ে কথা বলো। কি কথা বলবো বাবু? আমাদের এখানে মালপত্র পাঠানোর জন্য? একদমই তাই, আর সেটা খুব গোপন ভাবে, যাতে বাকি গ্রামের কেউ জানতে না পারে। আদতে আমি চাইছি অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামের ব্যবসাদাররা যেন অনেক কম দামে মালপত্র বিক্রি করে।
ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আপনি তার ঠিকানার ব্যবস্থা করুন। কি গো বুড়িমা, তোমার আর কতক্ষণ লাগবে এই বাসন পরিষ্কার করতে? এই যে মা, এই যে হয়ে এসেছে। আর আসলে বয়স হয়েছে তো, তাই জন্যে আর তাড়াতাড়ি কাজ করতে পারি না। বুঝতে পারছি, সত্যি তোমাকে দেখিয়ে যেমন খারাপ লাগে তেমন মনে মনে লজ্জাও হয়। ঘরে এত বড় একটা ছেলে থাকতে তোমাকে এখনো কাজ করে মরতে হচ্ছে। ছেলে আমার এসব কাজ করবে না, ও সাহিত্যিক হবে। ওই সাহিত্য চর্চা করেই জীবন কাটাবে বলে। কি সাহিত্য চর্চা করে জীবন কাটাবে? সে আবার কি? আমি তো এসব জিনিস প্রথম শুনছি। হ্যাঁ বৌমা, ওকে আমি ওই জন্যই বাধা দিই না কিছুতে। ও যা করে করুক। এখন বুঝতে পারছি, আসলে প্রশ্রয়টা তুমিই ওকে দিচ্ছ। তুমি প্রশ্রয় দিচ্ছ বলেই তোমার ছেলে পেয়ে বসছে। কেন বৌমা, আমি আবার কি করলাম? তুমি যদি তোমার ছেলেকে চাপ দিতে যে ঘরে টাকা পয়সা রোজগার করে আনতে হবে, তাহলে তোমার ধকলটা অন্তত একটু কমতো, কিন্তু তুমি তো সেটা করো না। আমি বলতে পারি না বৌমা, যতই হোক আমার নিজের ছেলে তো। তাহলে মাথায় তুলেই রাখো আর সারা জীবন এইভাবেই কষ্ট করতে থাকো। যাক বৌমা, বেশি কথা বললে সময় নষ্ট হবে। আমি বরং তাড়াতাড়ি এই বাসনগুলো ধুয়ে নি, তারপর আবার অন্য কাজও তো আছে। আয় 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 আয়, ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে নে। ওরে কখন দিয়েছি, খাবারগুলো খেয়ে নিয়ে তারপর তোরা যা খুশি করগে যা বাবা। তোমারও আর কাজ নেই গিন্নি? এই সময় আবার তুমি হাঁস পালন করতে গেলে? কেন, হাঁস পালন করলে আবার অসুবিধা কোথায়? আরে বাজারে জিনিসপত্রের দাম যা বৃদ্ধি পেয়েছে, এই হাঁস পালন করতে গেলে কত টাকা খরচ হবে তুমি জানো? কি এমন খরচ হবে শুনি? খাবার তো আর আলাদা করে কিনতে হচ্ছে না, আমরা যা খাই তাই তো খাওয়াচ্ছি ওদেরকে। সেটাই তো বলছি, দুদিন বাদ আমরা খেতে পাবো নাকি তার সন্দেহ আছে। ও মা, খেতে পাবো না কেন? তুমি কি সব আবোল তাবোল কথা বলছো? হ্যাঁ গো, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অবিনাশ বাবু নিজে চিন্তিত হয়ে আছেন। এই মাত্র আমি তার সাথে দেখা করে এলাম। আরে অত চিন্তার কিছু নেই, আমরা তো আর বিশাল আড়ম্বর করে থাকি না। দুবেলা দুমুঠো খেতে পেলেই শান্তিতে থাকতে পারবো। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। অন্তত দুবেলা খাবারের যেন আমাদের কোনো অভাব না হয়। না গো না, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর কিছু না হলে আমার হাঁস তো আছে। হাঁস কি আর প্রত্যেকদিন খাওয়া যাবে? দু একটা হাঁস আছে, সেগুলো মেরে খেয়ে নিলে কতদিন যাবে? কি আবোল তাবোল কথা বলছো? হাঁসগুলোকে মারবে কেন? আরে আমাদের হাঁসেরা যে ডিম দেবে সেই ডিম খাওয়া হবে, আবার তা বিক্রি করে টাকা পয়সাও রোজগার করা যাবে। হ্যাঁ তা যা বলেছো, মানে এখন তুমি আমাকে দুটো খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়ে গেছে। কি গো মা, তুমি রাতের বেলায় কিছু রান্না করনি নাকি? না, করিনি। কেন মা, তাহলে রাত্রে খাবো কি? আরে বলি, তুই কি নিজেকে রাজার বেটা ভাবিস? এ কথা কেন বলছো মা? আমি আবার কি করলাম? প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তো নতুন তরকারি চাই। বলি এইভাবে কদিন আর আমাদের জীবন চলবে? আমি তা বলছি না মা, দিনের বেলায় যদি তরকারি কিছু বেঁচে থাকে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। শোন পলাশ, তোর বয়সটা যথেষ্ট হয়েছে। কতগুলো কথা তোকে এবার শোনাতেই হবে, না হলে আর হবে না। বলো মা, কি বলবে বলো। এইভাবে আমি আর সংসার টানতে পারবো না রে। আমার একার পক্ষে সংসারটা না কষ্টকর হয়ে যাচ্ছে। বেশ, আমাকে কি করতে হবে বলো। তুই এবার একটা কাজ জোগাড় কর দেখিনি। কাজ করে খেতে হবে তো, নাকি সারা জীবন এইভাবেই বকাটে হয়ে ঘুরে বেড়াবি? আমি তো তোমাকে বলেছি মা,
আমি সাহিত্য নিয়ে জীবন কাটাতে চাই। শোন, ও সব করে জীবন চলে না রে, ওই সব করে জীবন কাটতে পারে না। তুমিও আমাকে একই কথা বললে মা। যাও, আমি আজকে কিছুই খাবো না। কিছু খাস আর নাই খাস, কিন্তু যেটা সত্যি সেটা তোকে মানতেই হবে। তোকে এবার একটা কাজ জোগাড় করতে হবে। ঠিক আছে, তোমরা সকলে যখন সেটাই চাও আমি সেটাই করব। আগামীকাল থেকে সাহিত্য চর্চা একদম বন্ধ। জীবনের চাপে পড়ে তুই আমার এতদিনের সঙ্গী, তোকে ছেড়ে দিতে হবে। কষ্ট হচ্ছে একটু, কিন্তু কিছুই করবার নেই। বাস্তবটাকে মেনে নিতে হবে। আরে আরে, করছিসটা কি? এই কি পেরেছিস তুই? ওটা তোর গল্পের খাতাটা নাকি? হ্যাঁ কাকা, আমার মনে হচ্ছে এই জীবনে আর গল্প লেখা হলো না গো। আমার সঙ্গীকে সারা জীবনের মতো ত্যাগ করতে হবে। না না বোকা, আমার মতো এই বোকামিটা করিস না। তোর কি সমস্যাটা হয়েছে আমাকে বল। ভেবেছিলাম সাহিত্যিক হব, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে এখন একটা কাজ খুঁজতে হবে, না হলে আমার পেট চলবে না। হ্যাঁ বুঝতে পারছি বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, কিন্তু তোর জন্য কাজের জোগাড় আমি করে দেব। সত্যি বলছো কাকা? তুমি আমার কাজের জোগাড় করে দেবে? আসলে আমাদের অবিনাশ বাবু আমাকে একটা কাজ দিয়েছিলেন। এই কাজটা করবার জন্য আমি সময় পাচ্ছি না, ভাবছি কাজটা তোকে দিয়ে দেব। তাহলে তো বেশ ভালোই হয়। তুমি যা কাজ দেবে আমি তাই করব, আমার কোনো অসুবিধা নেই। চল চল, তবে অবিনাশ বাবুর কাছে নিয়ে যাই তোকে। ওনার সাথে একবার খোলাখুলি কথা বলে নিলে বিষয়টা তুই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে যাই। আর খাতাটাকে যত্ন সহকারে রেখে দে, কোনোদিন ফেলবি না আহাম্মক। আরে লতা বৌদির কি খবর? গোপাল দাদা কোথায়? কাজে গেছে। আবার কোথায়, কেন বলো তো? না তাই বলছিলাম আর কি, একটু দরকার ছিল ওর সাথে। তা তুমি দেখছি হাঁস পালন করছো। হ্যাঁ, এ সব সময় কি আর রান্না বান্না নিয়ে থাকতে ভালো লাগে? এই কারণেই দুটো হাঁস নিয়ে পালন করছি। বেশ ভালোই আছি। তা আমাকে একটা হাঁস দাও না বৌদি, আমি তাহলে তোমার কাছ থেকে কিনে নেব। না গো, আমার হাঁস দেওয়া যাবে না। তোমার কেনার হলে তুমি বাজার থেকে কিনে নাও। আসলে আসলে তা নয়, তোমার হাঁসগুলো দেখতে বেশ ভালো, এরকম হাঁস দেখা যায় না। সে আমি জানি তো, সেই জন্যই তো এদেরকে আগলে রাখি। আমি কত শখ করে এই হাঁসগুলোকে মানুষ করছি। তা এই হাঁসে ডিম দিচ্ছে তো নাকি তাও দিচ্ছে না? হ্যাঁ, ডিম দেবে না কেন? ডিম পাবার জন্যই তো হাঁসগুলোকে পালন করছি। তা আমাকে কিছু ডিম দাও না, খেয়ে দেখি কেমন খেতে। আসলে এখন ডিম দেওয়া যাবে না। আমাদের ঘরে খাবার জন্য শুধুমাত্র কিছু আছে, সেইগুলো দিয়ে দিলে তোমার দাদা এসে আবার চেঁচামেচি করবে। টাকা দিয়ে নিতাম গো, তবু তুমি আমাকে দেবে না বলছো? না গো, দিতে পারলাম না। কিছু মনে করো না কেমন? তুমি এখন এসো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই হাঁস আর এই হাঁসের ডিম বেশি দিন রাখতে পারবে না তোমার ঘরে। হ্যাঁ আসবো বাবু, আমি পলাশ, গ্রাম থেকে আসছি। অবিনাশ বাবু আমাকে পাঠিয়েছেন। আরে এসো এসো, তুমিই তাহলে সেই পলাশ। তা বলো পলাশ, অবিনাশ তোমাকে কি জন্য পাঠিয়েছে? বাবু, শহরের বেশিরভাগ ব্যবসায়ী আমাদের গ্রামের আমাদের গ্রামের আশেপাশের লোকজনদের মালপত্র পাঠানো বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা দিতে চায় না বলে গো, আমি সবটাই জানি। আমিও অনেক ব্যবসায়ী আছে যার কাছ থেকে টাকা পাইনি। কিন্তু বাবু, আমাদের গ্রামের ব্যবসায়ীরা তো এরকম নয়, তারা তো আপনাদের সব টাকা ঠিকঠাক ভাবেই দিয়ে দেয়। কিন্তু তোমাদের গ্রামে লোকজনের সামনে তো আর মাল পাঠানো যায় না। যদি পাঠাতে হয় তাহলে লুকিয়ে পাঠাতে হবে, এতে তোমাদের সমস্যা হতে পারে, লোকজনের চোখে লাগতে পারে, কিন্তু কি আর করবার। ওই অনুরোধটাই করে পাঠিয়েছেন অবিনাশবাবু। যদি আপনি লুকিয়ে কোনোভাবে মালপত্র পাঠানোর ব্যবস্থা করেন তাহলে যদি কিছু হয়। ঠিক আছে, তবে তাই হবে। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে দেওয়ালের ছবিগুলো সব কটা আমারই আঁকা, কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর হয়েছে বাবু, এত সুন্দর ছবি আঁকবার হাত আপনার সত্যি খুব ভালো লাগছে।
শিল্প ছাড়া জীবন বৃথা। শিল্প চর্চা করলে এই ব্যবসার মধ্যেও মাথা ঠান্ডা থাকে, বুঝলে? হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। আমিও গল্প লিখি, আজকে থেকেই কাজে যোগদান করেছি। তাই নাকি? তাহলে তো তুমি আমার দলের লোক। এই শোনো, যাই হয়ে যাক না কেন, শিল্প চর্চা সাহিত্য চর্চা কোনোদিন ছেড়ে দেবে না। যখন বৃদ্ধ হবে তখন এর মর্ম বুঝতে পারবে। সত্যি বলতে আমি এক প্রকার ছেড়ে দিচ্ছিলাম, একজন কাকা আমাকে বারণ করলেন, আর এখন আপনাকে দেখে সত্যি আমি অনুপ্রেরণা পাচ্ছি। শোনো পলাশ, তোমাকে আমার ভালো লেগেছে। আমি বরং একদিন তোমার গ্রামে গিয়ে অবিনাশবাবুর সাথে কথা বলে আসব। ঠিক আছে বাবু, তাই করবেন। আমি তবে এখন এলাম বাবু, আমাকে আবার ওখানে গিয়ে খবর দিতে হবে। ঠিক আছে, তুমি এসো। এইবারে সুযোগ বুঝিয়ে টুক করে কয়েকটা হাঁসের ডিম চুরি করে নিয়ে চলে যেতে হবে। আরে নগেন কাকা মনে হচ্ছে, তা এত রাতের বেলায় এখানে দাঁড়িয়ে কি করছো? আরে পলাশ নাকি? আরে আমি এখানে দাঁড়িয়ে কোথায় রয়েছি, এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, মাঝখানে একটু পেয়ে গেল, তাই জন্য আমি জায়গা খুঁজছিলাম আর কি। ও তাই বলো, আমি ভাবছিলাম বোধহয় তুমি গোপাল কাকার কাছে যাচ্ছ। না না, ওর সাথে আমার আবার কি দরকার? কোনো দরকার নেই ওর সাথে। তা তুই কোথায় চললি? আমি যাব গোপাল কাকার সাথে দেখা করতে। এত রাতে? হ্যাঁ, আমি এইমাত্র ফিরছি তো শহর থেকে, তাই জন্য একবার দেখা করে তারপর যাব বাড়ি। এসে কি রে, তুই শহরে কি করতে গেছিলিস? সে অনেক ব্যাপার, তোমাকে বলতে বলতে সকাল হয়ে যাবে। তাহলে তো বলে আর লাভ নেই। ঠিক আছে, তুই তাহলে দেখা কর, আমি চললাম, কেমন? তা সালা এই বেড়া আসবার সময় পেল না। দাঁত না, এখন আর নয়, একটু মাঝরাত করে আসতে হবে। আমাদের গ্রামে তাহলে এটাই বাকি ছিল, এবার ঘরে চুরিটাও শুরু হয়ে গেল। আমি ভাগ্যিস দেখলাম, সন্দেহটা আমারও হয়েছিল যে এই নদীর পাড়ে ডিমের খোলা কি করছে। কি ব্যাপার, কি এখানে এত ভিড় কিসের? কি হয়েছে? আর কি বলবো বাবু, আমার গিন্নি কয়েকটা হাঁস পালন করেছে। সেই হাঁস কয়েকটা ডিম দিয়েছিল আমাদেরকে। সেই ডিম রাতের বেলায় কোন চোর চুরি করে এনে এই নদীর পাড়ে বসে বসে ভেজে খেয়েছে। কি অবস্থা গো! তা তোমার কি কাউকে সন্দেহ হয় কে সেই বদমাই এসে যে এমন কাজ করেছে? কিছু মনে না করলে একটা কথা বলি, কালকে আমি পলাশকে না তোমার বাড়িতে যেতে দেখেছিলাম। আরে সে তো গিয়েছিল আমার সাথে কথা বলতে, তারপর তো বাড়ি চলে আসে। না মানে আসবার পথে যদি ডিমটা চুরি করে নিয়ে চলে আসে, মানে হবে বলছি না, হতেও তো পারে, তাই না? না না, ও ওরকম ছেলে নয়, কারোর জিনিস নিয়ে পালানোর ছেলে সে নয়। যে কাজটা করেছে তাকে যদি একবার ধরতে পারি না, একেবারে মজা দেখিয়ে ছাড়বো। তাকে কি আর পাবেন? আরে দোষ করলেও সে কি আর স্বীকার করবে, কি জানি বাবা। সে বেটা পালাবে কোথায়? যাই হোক, গোপাল, পলাশ তো চলে এসেছে, কিছু খবর আছে কি? হ্যাঁ বাবু, হ্যাঁ, চলুন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, আপনার বাড়িতে গিয়ে বরং সব কথা বলি। আরে এসো এসো ঋদ্ধিমান, কি সৌভাগ্য আমার, তুমি আমার বাড়িতে এসেছো। যবে থেকে পলাশ বলেছে তুমি এখানে আসবে, তবে থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ছেলে একখানা পাঠিয়েছিলে তুমি, একদম 1 নম্বর। হ্যাঁ, পলাশ খুবই ভালো ছেলে, লেখালেখির স্বভাব আছে, তোমার সঙ্গে তো ভালোই জমবে, তুমিও শিল্পী। পেটের দায়ে ব্যবসা করতে হয়েছে গো, না হলে শিল্প চর্চাই করে যেতাম। সেটাই হয় গো, শিল্পীদের কদর কজন করে বলো দেখি। তা বলো, আমাদের নিয়ে তুমি কি সিদ্ধান্ত নিলে? কালকে থেকে রাতের বেলাতে এই অন্ধকারের মধ্যে তোমাদের এখানে মাল পাঠাবো আমি। হ্যাঁ, ধীরে ধীরে সেই মালকে বাজারে বিক্রি করবে, তবে হ্যাঁ, একটাই শর্ত। শর্ত? কি শর্ত? একেবারে কম দামে কিন্তু বিক্রি করা যাবে না, তাতে কিন্তু লোকের সন্দেহ বেড়ে যাবে। আশেপাশের দোকানদাররা কোন দামে বিক্রি করছে সেটা জেনে নিয়ে তার থেকে 5-10 টাকা কমে বিক্রি করতে হবে। কথাটা তুমি ঠিকই বলেছ, সব দিক থেকে বাঁচিয়ে রাখতে হবে, লোকের নজর খুব খারাপ। তোমরা যদি তাতে রাজি থাকো তাহলে? হ্যাঁ, রাজি তো বটেই, অন্তত 5 টাকা সাশ্রয় হলেই গ্রামের মানুষ অনেক উপকার পাবে।
ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে ব্যবসা শুরু হলো। আর পলাশ কোথায়? সে গোপালের সাথে একটু বেরিয়েছে। আসলে 3 দিন আগে গোপালের বাড়ি থেকে ডিম চুরি হয়েছে, সেই নিয়েই তারা খোঁজ খবর লাগাচ্ছে। ও বাবা, এর মধ্যেই চোরের উপদ্রব বেড়ে গেল। 3 দিন পেরিয়ে গেছে, এতদিনে আগের চুরির কথা সবাই ভুলে গেছে। এবার আমাকে চুপি চুপি গিয়ে আজকে আবার চুরি করে নিয়ে চলে আসতে হবে এই হাঁসের ডিমগুলো দারুণ খেতে। ছি 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 নগেন, তুই গ্রামের লোক হয়ে সকলের ক্ষতি করতে পারলি। আমি আর ভাবতে পারছি না, একদিন আমার বাড়িতে গিয়েছিল, আমি ডিম আর হাঁস কিছুই দিইনি বলে হয়তো আমার উপরে রাগ হয়ে আছে। রাগ হোক আর যাই হোক, একটা ডিম নেবে তো কিনে নিতে পারতো। একটা ডিমের দাম 15 টাকা হয়ে গেছে বাবু, আমাদের দিকটাও একটু ভেবে দেখুন। আমি কি ইচ্ছে করে চুরি করতে গেছিলাম? অজুহাত দেখাস না নগেন, মানছি দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে, কিন্তু সত্যি বলতে তোর চুরিটাকে কোনো মতে সমর্থন করা যায় না। আর হবে না বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। ছেড়ে দিন বাবু, একবার সুযোগ দেওয়াই যায়, এর পরে কিছু করলে তখন কিছু ব্যবস্থা নেওয়া যাবে খন। তোমাকে অসংখ্য ধন্যবাদ বৌদি, অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না, আজকে রাতে অনেক মালপত্র আসবে গ্রামে, সেই সব কিছু তোকে নামাতে হবে গাড়ি থেকে। কিসের মালপত্র বাবু? সেটা সময় হলেই দেখতে পাবি। তবে হ্যাঁ, এই কথা যদি তোর মুখ থেকে কোনো দিন কারোর কাছে বেরিয়েছে, তাহলে কিন্তু তোর আর ক্ষমা নেই, তোকে এই গ্রাম ছাড়া করব। না না বাবু, সেই ভুল আর কেউ করে? আমি আর কোনো দিন এই ভুল কাজ করব না। দেখাই যাক, তোমার উপর তো আমাদের নজর থাকবে।